2 থেকে 3টা পর্যন্ত প্রভিশনের অ্যাপ্লিকেশনস দেখবো আমরা, এন্ড দেন আমরা কন্টিনজেন্ট অ্যাসেটস এন্ড কন্টিনজেন্ট লায়াবিলিটিস এ সুইচ করবো। দেন আমরা একটা প্রবলেম সলভ করবো এন্ড এই চ্যাপ্টারটাকে ক্লোজ করবো। ওকে, তো দেখেন যে ওয়ারেন্টি কমন টাইপস অফ প্রভিশনস এর মধ্যে ওয়ারেন্টি প্রভিশনস হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার প্রভিশনস আর কি, যেটা মোস্টলি প্রায় অর্গানাইজেশন বা প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে দেখা যায়। সো ওয়ারেন্টি প্রভিশনটা আমরা কখন রাখি বা কেন রাখি? ইউজুয়ালি যেটা দেখা যায়, যে কোনো প্রোডাক্টের এগেনস্টে, সব প্রোডাক্ট না, কিছু কিছু প্রোডাক্টের এগেনস্টে হচ্ছে কোম্পানি কি করে, আপনার ওয়ারেন্টিজ প্রোভাইড করে থাকে। হ্যাঁ, ওয়ারেন্টিজ এন্ড গ্যারান্টিজ প্রোভাইড করে থাকে। এখন এই ওয়ারেন্টি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে মেইনলি প্রমিস মেড বাই এ সেলার টু এ বায়ার টু মেক এ গুড অন এ ডেফিসিয়েন্সি অফ কোয়ান্টিটি, কোয়ালিটি অর পারফরমেন্স ইন এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট নিয়ে যখন আপনার অর্গানাইজেশন কাস্টমারের কাছে একটা প্রমিস করে, যেটার এগেইনস্টে হয়, যেটার এগেইনস্টে কাস্টমার এই এক্সপেকটেশনটা রাখে যে আপনার কোম্পানির প্রোডাক্টের কোয়ান্টিটি, কোয়ালিটি এবং পারফরমেন্সটা বেটার হবে। তো এইটার জন্য একটা অর্গানাইজেশন কি করছে, একটা এক্সপেকটেশন ক্রিয়েট করছে বা একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট করছে। সো সেক্ষেত্রে কোম্পানিকে কি করতে হবে, যদি ইন ফিউচারে ওয়ারেন্টি টাইমিং এর মধ্যে যদি কোনো কাস্টমার ক্লেম করে তার প্রোডাক্টের ডিফল্ট নিয়ে বা কোনো ইস্যুস নিয়ে, কোয়ালিটিস নিয়ে, তখন অর্গানাইজেশন কি ওই কাস্টমার বা ওই কনজিউমারের কাছে লায়াবল থাকবে ওই প্রোডাক্টের অব্লিগেশনসটাকে পে করার জন্য। That is why if it is probable that customers will make any warranty claims and a company can reasonably estimate the cost involved, then the company must record an expense. তো আমরা প্রভিশনের ক্ষেত্রে অলমোস্ট সব ধরনের প্রভিশনের ক্ষেত্রে আমরা একটা কমন জিনিস দেখেছি, সেটা হচ্ছে কি, প্রভিশনটা প্রবাবল হতে হবে, দ্যাট মিনস ভার্চুয়ালি সার্টেন হতে হবে, যে হওয়ার চান্সেস বেশি, এরকম হতে হবে। এন্ড আরেকটা কন্ডিশনস দেখেছি, সেটা হচ্ছে কি, এটা রিজনেবলি এস্টিমেট করতে পারতে হবে। দ্যাট মিনস এটা কস্টটা, আমি যে এস্টিমেট করছি, আমি যে বলছি যে এই কস্টটা হতে পারে বা এই লাইবিলিটিটা অ্যারাইজ করতে পারে, তাহলে সেটার অ্যামাউন্টটা আমাকে রিজনেবলি এস্টিমেট করতে পারবে। অনলি দেন উই ক্যান কল অর উই ক্যান রিকগনাইজ এ প্রভিশন এগেনস্ট এনি কাইন্ড অফ লাইবিলিটি। সো ওয়ারেন্টির ক্ষেত্রেও সেম, if it is probable that customers will make warranty claims, then and also company can reasonably estimate the cost involved with the warranty and guarantee, then the company must record an expense. So company যেমন এক্সপেন্স রেকর্ড করবে, at the same time একটা লাইবিলিটিও ক্রিয়েট করবে, বিকজ আমার এক্সপেন্সটা আমি এক্সপেক্ট করছি হবে বা এটা ইন ফিউচার আমাকে পে করতে হতে পারে, দ্যাটস ওয়াই এটা লাইবিলিটি ক্রিয়েট করছে। সো রিকগনিশনের আগে, ক্রাইটেরিয়াতে যাওয়ার আগে বা মেজারমেন্টের যাওয়ার আগে আমাদেরকে দেখতে হবে যে ওয়ারেন্টি প্রভিশন হচ্ছে 2 টাইপস এর আছে, দুইটা অ্যাপ্লিকেশনস আমরা দেখব। একটা হচ্ছে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি আর একটা হচ্ছে সার্ভিস টাইপ ওয়ারেন্টি। এখন দেখেন অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টিটা কি আর সার্ভিস টাইপ ওয়ারেন্টিটা কি, দুইটার রিকগনিশন একটু ডিফারেন্ট। সো অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টিটা হচ্ছে কোম্পানি একটা প্রোডাক্টের সাথে ইন জেনারেল যে ওয়ারেন্টিটা দিয়ে থাকে, যেটা হচ্ছে মেইনলি আমরা বলতে পারি এক কোয়ালিটি গ্যারান্টি, দ্যাট দ্য গুড অর সার্ভিস ইজ ফ্রি ফ্রম ডিফেক্টস এট দ্য পয়েন্ট অফ সেল। এটা একটা কোয়ালিটি গ্যারান্টি দিয়ে থাকে, এবং এটার জন্য কনজিউমার বা কাস্টমারকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হয় না। এটা আপনি যখন প্রোডাক্টটা পারচেজ করছেন এবং এই যে পারচেজের অ্যামাউন্টটা পে করছেন সেটার সাথেই সেটা কি ইনক্লুডেড থাকে, দ্যাটস ওয়াই এটার জন্য এক্সট্রা কোনো অ্যামাউন্ট পে করতে হচ্ছে না। এটা জাস্ট একটা আপনাকে কোয়ালিটি গ্যারান্টি দিচ্ছে যে এই প্রোডাক্টটা 3 ইয়ার্স উইদাউট এনি ডিফল্ট সার্ভিস প্রোভাইড করবে। সো এক্ষেত্রে এই জন্য বলছে যে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি ইজ এ কোয়ালিটি গ্যারান্টি দ্যাট দ্য গুড অর সার্ভিস ইজ ফ্রি ফ্রম ডিফেক্টস এট দ্য পয়েন্ট অফ সেল, and obligations should be expensed in the period the goods are provided or service is performed. So এটার জন্য আপনি obligations বা এক্সপেন্স রেকর্ড করবেন, যেই যে ইয়ারে হচ্ছে এই এক্সপেন্সটা ইনকার্ড হবে, সেই ইয়ারে আপনি সেটাকে রেকর্ড করবেন। এবং
আপনি যখন আগে থেকে এস্টিমেট করতে পারবেন রিজনেবলি, তখন আপনাকে কি করতে হবে, একটা লাইবিলিটি ক্রিয়েট করতে হবে। সেটা কিভাবে করব আমরা একটু পরেই দেখছি, বাট আগে একটু বুঝে ট্রাই করি যে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি এর পরে যে সার্ভিস টাইপ ওয়ারেন্টিটা আছে সেটা কি। সার্ভিস টাইপ ওয়ারেন্টি যেটা, সার্ভিস টাইপ ওয়ারেন্টি হচ্ছে আপনার সার্ভিস টাইপ ওয়ারেন্টি হচ্ছে মেইনলি আপনার দেখেন, আমরা যে বলছি যে একটা কোম্পানি তার কোয়ালিটির জন্য যে গ্যারান্টি বা ওয়ারেন্টিটা দিচ্ছে সেটাকে আমরা অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি বলছি, এবং এটার জন্য এক্সট্রা করে কাস্টমারকে কি পে করতে হচ্ছে না। বাট সার্ভিস টাইপ ওয়ারেন্টি হচ্ছে আপনার, আপনি এডিশনাল যদি কোনো 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 সার্ভিস নিতে নিতে চান দ্য এন্ড অফ আফটার দ্য এন্ড অফ অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি, যেমন আপনার একটা প্রোডাক্টের জন্য আপনাকে কোম্পানি ওয়ারেন্টি দিয়েছে 3 ইয়ার্স, হ্যাঁ, বাট আপনি বলছেন যে 3 ইয়ার্স এর পরে আরো 3 ইয়ার্স আপনি সার্ভিস নিতে চাচ্ছেন, দ্যাট ইজ কল সার্ভিস টাইপ ওয়ারেন্টি। আরো আরো 3 ইয়ার্স এর জন্য আপনি তাদের কাছ থেকে ওয়ারেন্টি চাচ্ছেন, যেটার জন্য আপনি এক্সট্রা পে করবেন, সেটাকে বলা হচ্ছে কি সার্ভিস টাইপ ওয়ারেন্টি। হুম। সো আমরা একটা ইলাস্ট্রেশন দেখি যেটা দিয়ে আমরা হচ্ছে রেকর্ডিং প্রসেসটা একটু বুঝবো। দেখেন, এখানে একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি, এন্ড এখানে সিমিলারলি এখানে আপনার হচ্ছে সার্ভিস টাইপ ওয়ারেন্টির এক্সাম্পলটা আমরা দেখবো। আগে এটা একটু দেখি। ড্যানসন মেশিনারি কোম্পানি begins production of new machine in July 2019 and sells 100 of these machines for 5,000 cash by year end. কি বলছে যে ড্যানসন কোম্পানি হচ্ছে তার প্রোডাকশন begins production of new machine in July 2019 and sells 100 of these machines for $5,000. Each machine is under warranty for 1 year. এই যে ইচ মেশিন ইজ আন্ডার ওয়ারেন্টি ফর 1 year লেখা আছে, এইটাই হচ্ছে আপনার মেইনলি কি, এটাই হচ্ছে আপনার অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি। এটা অটোমেটিক্যালি পাওয়া যাচ্ছে আমার প্রোডাক্টের এগেইনস্টে। And Denson estimates based on past experience with similar machines, the warranty cost will average $200 per unit. Based on that their past experience, তারা estimate করছে যে ওয়ারেন্টি কস্ট on an average per unit $200 করে হতে পারে। Further, as a result of parts replacement and service performed in compliance with machinery warranties, it incurs $4,000 in warranty cost in 2019 and $16,000 in 2020. So তারা এস্টিমেট করেছে হচ্ছে $200 পার ইউনিট করে আপনার কি হতে পারে, ওয়ারেন্টি কস্ট অ্যারাইজ করতে পারে। সো $200 পার ইউনিট, আমার সেল করেছি কয় ইউনিট, 100 ইউনিট, তার মানে এটা আমি যদি টোটাল ওয়ারেন্টি কস্টটা ক্যালকুলেট করি তাহলে আমার টোটাল ওয়ারেন্টি কস্ট আসবে হচ্ছে $20,000, রাইট? বাট অ্যাকচুয়ালি যখন 2019-এ দেখা যাচ্ছে যে $4,000, 2008 আউট অফ $20,000 আপনার ওয়ারেন্টি কস্টের মধ্যে, টোটাল যে কস্টার কথা বলছি সেটার মধ্যে $4,000 ইনকার্ড হয়েছে 2019-এ, অ্যান্ড রিমেইনিং $16,000 ইনকার্ড হচ্ছে আপনার কি 2020-তে। এখন কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য সেল অ্যান্ড দ্য রিলেটেড ওয়ারেন্টি কস্ট ফর 2019 অ্যান্ড 2020? সো এখানে সেলের জার্নালও চেয়েছে, আবার হচ্ছে কি ওয়ারেন্টি কস্টের জার্নালও চেয়েছে। তাহলে দেখেন আমরা সেল করেছি কখন, 2019, রাইট? সো কত ইউনিট সেল করেছি, 100 সেলস 100 অফ দিস মেশিনস ফর $5,000। সো $5,000 আমার সেলস এর জার্নাল আমরা দিয়ে দিব। দেন আমাদেরকে যেটা করতে হবে, এই সেলস এর জার্নাল আমরা ইউজুয়ালি নর্মাল যে জেনারেল জার্নাল দিই সেটার মতোই ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। এখানে $5,000 পার ইউনিটের জন্য ছিল, বা একটা ইউনিটের সেলিং প্রাইস ছিল 5,000। সো 100 ইউনিটস এর জন্য যদি আমি সেটা জার্নাল এন্ট্রি দেই তাহলে সেটা $5 লাখ হয়ে যাচ্ছে। দেন আমার 2019-এ যে জার্নালটা দিতে হবে, 2019-এ আমার ওয়ারেন্টি কস্ট অ্যারাইজ করেছে কত, 4,000। সো 2019-এ আমি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট করতে পারছি না, বিকজ আমি জার্নালই দিচ্ছি কিন্তু কি 2019-এ। সো 2019-এর জার্নাল, 2019-এ যে কস্ট ইনকার্ড হয়েছে সেটার জার্নাল আমার ডেফিনেটলি কি হবে,
ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট হবে। কিন্তু এই 2019-এই আমি যদি 2020-র 16,000, এটা তো আমি এস্টিমেট করতে পেরেছি 2019-এ, রাইট? সো এটা আমি জানি যে এটা 2020-তে আমাকে পে করতে হবে। তাহলে আমার 2019-এ একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ আসছে না? বুঝতে পারছেন? স্যার একবার বলবেন? আচ্ছা, আরেকবার বলি। সো ফার্স্টে আমি জার্নাল দিয়েছি হচ্ছে সেলিং এর জার্নাল দিয়েছি। আমি তাদেরকে প্রোডাক্ট সেল করেছি 100 ইউনিটস, সেটার জন্য আমি সেলিং এর জার্নাল দিয়েছি, ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ, ক্রেডিট $5 লাখ। হ্যাঁ, এখন আমাকে জার্নাল দিতে হবে কি আমার ওয়ারেন্টি কস্ট অ্যারাইজ করেছে। ওয়ারেন্টি কস্ট কত টোটাল? আমার 2019-এ আমি দেখছি যে আমার টোটাল ওয়ারেন্টি কস্ট হতে পারে $200 পার ইউনিট। তো পার ইউনিট যদি হয়, আমি 100 ইউনিট সেল করেছি, তাহলে টোটাল আমার ওয়ারেন্টি কস্ট 100 ইউনিটস এর জন্য কত হবে? $20,000। এখন এই $20,000 আমি 2019-এই বলছি যে হচ্ছে আমার $20,000 ওয়ারেন্টি কস্ট হবে। তো এর মধ্যে দেখেন 20,000-এর মধ্যে আমি ইনকার্ড হয়ে গেছে 2019-এ $4,000। তাহলে এটার জন্য আমার জার্নাল হবে কি ওয়ারেন্টি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। ওকে, এখন এই 20,000-এর মধ্যে 4,000 আমি 2019-এ ইনকার্ড হয়ে গেছে দেখে জার্নাল প্রোভাইড করেছি বা রেকর্ড করে ফেলেছি। এখন রিমেইনিং 16,000-এর কি হবে? রিমেইনিং 16,000-এর একটা অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হবে না আমার 2019-এ? বিকজ এই অ্যামাউন্টটা হচ্ছে আমার কি 2019-এর কস্ট না, রিমেইনিং 16,000-এর কস্টটা হচ্ছে 2020-তে ইনকার্ড হয়েছে। বাট 2019-এ আমি কেন অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিচ্ছি? বিকজ এটা আমি আগে থেকে কি এস্টিমেট করতে পেরেছি, অ্যান্ড এটা 2020 দিয়ে গিয়ে আমাকে কি করতে হবে? পে করতে হবে। দ্যাটস ওয়াই এখানে আমাদের একটা অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ আমরা যেমন দেই না, অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজে কি করেন আপনারা হচ্ছে সাপ্লাইজ এর জার্নাল দেন, সাপ্লাইজ ইনকার্ড বা সাপ্লাই বা প্রিপেড রেন্টের কথা যদি বলি, প্রিপেড রেন্টের যতটুকু ইনকার্ড হয়ে যায় সেটুকুর জন্য জার্নাল দিয়ে আবার আবার কি করেন রিমেইনিং পোর্শনটার জন্য অ্যাডজাস্টিং জার্নাল দেন, দেন না? সিমিলারলি এখানেও এখন এই 16,000-এর জন্য আমাকে যদি অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হয়, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিজে আমার জার্নালটা হবে কি ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, বিকজ এটা আলটিমেটলি আমার এক্সপেন্সই ইনকার্ড হবে। বাট এই ক্ষেত্রে আমি ক্যাশ ক্রেডিট করবো না আনটিল 2020। আমি 2020 সালে গিয়ে তখন ক্যাশটাকে ক্রেডিট করবো। এখানে আমাকে যেটা করতে হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট $16,000। অ্যান্ড 2020-তে গিয়ে আমি যেটা করব ওয়ারেন্টি লাইবিলিটি, এই যে 2019-এ 2020-র জন্য আমি যে একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিয়েছি, একটা লাইবিলিটিস ক্রিয়েট করেছি ওয়ারেন্টি লাইবিলিটি 16,000 দিয়ে, সো সেটাকে আমার কি ডেবিট করতে হবে, দেন আমি ক্যাশটাকে ক্রেডিট করছি। বিকজ আমার 2020-তে যখন ইনকার্ড হয়ে যাচ্ছে তখন আমার আলটিমেটলি আমি ক্যাশে পে করে ফেলছি। বুঝতে পেরেছেন? জি মিস। না বুঝলে আবার বলেন, সমস্যা নেই, আমি আবার বুঝাবো। না মিস, বুঝতে পেরেছি। ওই যেহেতু আমি এক্সপেন্সটা কাউন্ট করে ফেলছিলাম, তো ওইটা যেহেতু ইনকার্ড হয় না, তাই ওটা আমি লাইবিলিটি হ্যাঁ, কনভার্ট হ্যাঁ, করে দিছি, যাতে পরের বছর যখন এক্সপেন্স হবে পরের তখন বছর যখন আসবে তখন আমি সেটা এক্সপেন্স শুধু ক্যাশ এক্সপেন্স ক্যাশ ক্যাশটাকে পে করে দিচ্ছি, যেহেতু আমার কস্টটা ইনকার্ড হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এটা ছিল 2019-এর, অ্যান্ড 2020-তে গিয়ে হচ্ছে আমি 2019-এর ডিসেম্বরে আমি একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ ক্রিয়েট করছি $16,000, অ্যান্ড 2020-তে গিয়ে আমি সেটাকে কি করছি পে করে দিচ্ছি। এবং এরপরে আমার 2020-তে আমি আর কোনো ধরনের লাইবিলিটি রেকর্ড করছি না। এখন সেটা আপনারা এটা হয়তো বলতে পারেন যে 2019-এ কেন আমি লাইবিলিটি হিসেবে শো করি নাই তাহলে। বাট কেন করি নাই, আমার আমার কস্টটা আমি জার্নাল এন্ট্রিও দিচ্ছি 2019-এ, অ্যান্ড 2019-এ আমি 2019-এই আমার এক্সপেন্সটা দেয়া আছে। যদি এটা এমন হতো 2018 হতো, 2018-এ বসে যখন যদি আমাকে বলতো যে 2019-এ এমন হবে, 2020-তে এমন হবে, তাহলে 2018-এ কিন্তু আমি সেম এই লাইবিলিটি জার্নালই দিতাম ফার্স্টে, দেন 2019-এ এসে আমি আবার কি করতাম এক্সপেন্স ক্যাশ পেমেন্টের জার্নালটা দিতাম। বুঝতে পেরেছেন? স্টার্টিংটাই যেহেতু 19 থেকে হয়েছে, দ্যাটস ওয়াই আমাকে আগে কোনো লাইবিলিটি ক্রিয়েট করতে হয়নি। আমি ডিরেক্ট 19 এটা ক্যাশে পে করে ফেলতে পেরেছি। ওকে,
সো সার্ভিস টাইপ ওয়ারেন্টির কথা যেটা আমি বলেছি, যে সার্ভিস টাইপ ওয়ারেন্টি হচ্ছে আপনার এডিশনাল অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির পরে যদি আপনি এডিশনাল কোনো কোনো এডিশনালি কোনো আরো সার্ভিস নিতে চাচ্ছেন ওই কোম্পানি থেকে, এবং সেটার জন্য আপনি পে করবেন, এডিশনালি একটা অ্যামাউন্ট পে করবেন, সেটাকেই বলা হচ্ছে সার্ভিস টাইপ ওয়ারেন্টি। দ্যাট মিনস এটাকে আমরা এক্সটেন্ডেড ওয়ারেন্টি বলতে পারি, যেটার জন্য আপনাকে এডিশনাল কস্ট বেয়ার করতে হবে। সো ইট ইউজুয়ালি রেকর্ডেড ইন অ্যান আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ অ্যাকাউন্ট। এটা আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ অ্যাকাউন্টে কেন রেকর্ড করছি দেখেন, আহ আপনি যখন আপনি প্রোডাক্টটা পারচেজ, যখন কোম্পানি প্রোডাক্টটা আপনার কাছে সেল করছে, তখন সে সেলিং এর জার্নাল কিন্তু দিচ্ছে, রাইট? এবং সে ওয়ারেন্টি অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির জন্য একটা এক্সপেন্স এবং লাইবিলিটি ক্রিয়েট করছে। বাট যখন আপনি দেখবেন যে কোম্পানি আপনাকে আরো এক্সটেন্ডেড ওয়ারেন্টি প্রোভাইড করছে বা সার্ভিস টাইপ ওয়ারেন্টি দিচ্ছে, সেক্ষেত্রে কোম্পানি কি পাচ্ছে? একটা এক্সট্রা অ্যামাউন্ট পাচ্ছে না, ও অ্যাডভান্স একটা এক্সট্রা অ্যামাউন্ট পাচ্ছে না, যেটার সার্ভিস হয়তো প্রোভাইড করবে কখন? আফটার কমপ্লিটিং দ্য অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি পিরিয়ড, রাইট? সো এই সার্ভিস টাইপ ওয়ারেন্টিটা তখনই প্রোভাইড করবে যখন আপনার অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি কমপ্লিট হবে। দেন সার্ভিস টাইপ ওয়ারেন্টি পিরিয়ডটা যখন স্টার্ট হবে, তখন গিয়ে আপনাকে সেটা কি করতে হতে পারে, তাকে পে করতে হতে পারে, বা তাকে সেই সার্ভিসটা প্রোভাইড করতে হতে পারে। বাট আপনি কিন্তু অ্যাডভান্স টাকাটা রিসিভ করছেন। আপনি যখন প্রোডাক্টটা সেল করছেন তখনই কিন্তু ওই প্রোডাক্টের সার্ভিস টাইপ ওয়ারেন্টির এগেনস্টে টাকাটা কিন্তু রিসিভ করছেন। তো আমরা যখন কোনো রেভিনিউ ইনকার্ড হওয়ার আগেই অ্যাডভান্স রিসিভ করি, তখন আমাদের কি অ্যারাইজ করে? আনআর্ন রেভিনিউ অ্যারাইজ করে, বিকজ আমি এই রেভিনিউটা সার্ভিস রেভিনিউ বা রেভিনিউতে কনভার্ট হবে তখনই যখন আমি সার্ভিসটা তাকে প্রোভাইড করব। And it recognized revenue on a straight line basis over the period of service type warranty is in effect. So এইটা হচ্ছে কি, আপনি সার্ভিস টাইপ অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরে যখন আপনি রেকর্ডিং, এই যে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ রেকর্ডিংটা করবেন, তখন আপনি নিশ্চয়ই 1 বছরের জন্য ও নিতে পারেন সার্ভিস টাইপ ওয়ারেন্টি, আবার 2 বছরের জন্য নিতে পারেন, এখন 3 বছরের জন্য নিতে পারেন। এখন 3 বছরের জন্য একসাথেই তো একটা অ্যামাউন্ট, এক চার্জ আপনি পে করছেন, রাইট? সো এই একটা অ্যামাউন্ট, এটা কিন্তু প্রত্যেক বছরের ইকুয়ালি কি স্ট্রেট লাইন বেসিসে আপনি রেভিনিউ আকারে অ্যালোকেট করে দেখাবেন। ফার্স্ট ইয়ারে আপনার একটা পোর্শন রেভিনিউতে কনভার্ট হবে, এন্ড সেকেন্ড ইয়ার একটা পোর্শন, থার্ড ইয়ার একটা পোর্শন। আমরা যেমন ডেপ্রিসিয়েশনকে ইকুয়াল অ্যামাউন্টে ইউজফুল লাইফ পর্যন্ত যখন যেমন ডিস্ট্রিবিউট করি, এটার ক্ষেত্রেও সেম। সো একটু আমরা একটা ইলাস্ট্রেশন দেখি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখেন, এই ইলাস্ট্রেশনটাতে বোথ সার্ভিস টাইপ ওয়ারেন্টি এবং হচ্ছে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি দুইটাই আছে। সো দেখেন, বলেছে যে ইউ পারচেজ অ্যান অটোমোবাইল ফ্রম হেমলিন অটো ফ্রম 30,000 টাকা অন জানুয়ারি টু, আমি টাকাই বলছি বিকজ আমাদের কান্ট্রি পার্সপেক্টিভে টাকাই আর কি অ্যাপ্লিকেবল। সো ইউ পারচেজ অ্যান অটোমোবাইল ফ্রম হ্যামলিন অটো ফর 30,000 অন জানুয়ারি টু 2019। এখানে দেখেন, বলেছে আপনি একটা অটোমোবাইল পারচেজ করছেন কার থেকে? হ্যামলিন থেকে, 30,000 টাকা। Hamlin estimates the assurance type warranty cost on the automobile to be 700. Hamlin will pay for repair for the first 36,000 miles on 3 years, whichever comes first. এই যে হচ্ছে 7,700 টাকা আপনি এস্টিমেট করছেন যে আপনার অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির জন্য কস্ট ইনকার্ড হতে পারে 700। এখানে ব্র্যাকেটে যেটা দেয়া আছে এটা হচ্ছে একটা কন্ডিশন। আপনি আপনি আহ, আহ, কতদিনের জন্য হচ্ছে সেই অ্যাসুরেন্স টাইপের সার্ভিসটা পাবেন, সেটার কন্ডিশনটা। এইটা আমাদের রেকর্ডিং প্রসেসে খুব একটা ম্যাটার করবে না, জাস্ট এখানে কত ইয়ার্স সেটা ম্যাটার করবে। সো অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির কস্ট কত তাহলে? 700 এস্টিমেট করছে। You also purchase for 900 as service type warranty for an additional 3 years or 36,000 miles. এটা হচ্ছে additional 3 years অথবা হচ্ছে 36,000 miles পর্যন্ত আপনার অটোমোবাইলটা রান করার পরে আপনি এই সার্ভিস টাইপ ওয়ারেন্টিটা পাচ্ছেন। সো এখানে আমরা 3 ইয়ার্সটা কনসিডার করলেও আমাদের হবে, আমাদের 36,000 miles দেখার দরকার নেই। সো আপনি আফটার 3 years of assurance type
ওয়ারেন্টি আপনি এগেইন আরো 3 ইয়ার্স এর জন্য এডিশনাল সার্ভিস টাইপ ওয়ারেন্টি নিয়েছেন, যেটার জন্য আপনাকে 900 টাকা পে করতে হবে, বা এই এই সার্ভিস টাইপ ওয়ারেন্টির জন্য আপনার 900 টাকা আপনি এডিশনাল পে করেছেন। হেমলিন ইনকার্স ওয়ারেন্টি কস্ট রিলেটেড টু অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি 500 টাকা ইন 2019। এই যে 700 টাকা হচ্ছে এস্টিমেট করেছে অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টির এগেনস্টে এক্সপেন্স হবে, সেটার মধ্যে 500 ইনকার্ড হয়েছে 2019-এ অ্যান্ড 200 ইনকার্ড হয়েছে 2020। এখন দেখেন পরে বলেছে হ্যামলিন রেকর্ডস রেভিনিউ অন দ্য সার্ভিস টাইপ ওয়ারেন্টি অন এ স্ট্রেট লাইন বেসিস। এই যে এখানে আবার সে এডিশনাল যে সার্ভিস টাইপ ওয়ারেন্টির জন্য 900 পে করেছে, এটাকে বলেছে যে সে স্ট্রেট লাইন বেসিসে কি করবে, অ্যালোকেট করবে। বাট এই লাইনটা যদি নাও বলতো আমাদেরকে যে এটা স্ট্রেট লাইন বেসিসে অ্যালোকেট করবে, তাহলেও আমাদেরকে বুঝতে হতো যে কি সার্ভিস টাইপ ওয়ারেন্টিটা স্ট্রেট লাইন বেসিসে অ্যালোকেট হয়, বিকজ আমরা একটু আগে যখন থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন পড়ে এসেছি, এখানে দেখেন এখানে কিন্তু বলা আছে রিকগনাইজ রেভিনিউ অন এ স্ট্রেট লাইন বেসিস ওভার দ্য পিরিয়ড অফ সার্ভিস টাইপ ওয়ারেন্টি ইজ ইন ইফেক্ট। সো এই লাইনটা যদি নাও বলতো তাহলে আমাদের কি করতে হতো, এই 900 টাকাকে স্ট্রেট লাইন বেসিসে অ্যালোকেট করতে হতো। এখন question is what entries should Hamlin make in 2019 and 2022? এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখেন এখানে আপনাকে রেকর্ড জার্নালাইজ করে দেখাতে বলেছে হ্যামলিনের আন্ডারে, নট ইউ। আপনি আপনার অ্যাকাউন্টের জার্নাল দেখাতে বলেনি, বলেছে হ্যামলিনের কোম্পানির পার্সপেক্টিভে কিভাবে জার্নাল এন্ট্রি দিবে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়ার, কোন কোন ইয়ারে জার্নাল এন্ট্রি দেখাতে বলেছে। বিকজ এখানে যদি 2020 বলতো তাহলে সেক্ষেত্রে জার্নাল এন্ট্রি আরেকটা হতো, এডিশনাল একটা জার্নাল এন্ট্রি আসতো, বা সেক্ষেত্রে 2020 তো জার্নাল এন্ট্রিজ আসতো। বাট যতক্ষণ পর্যন্ত না আমাকে বলছে যে 2020 জার্নাল দেখাতে হবে, ততক্ষণ পর্যন্ত আমি 2020 জার্নাল শো করব না। এখানে আমার শুধুমাত্র 2019-এ কোন কোন জার্নাল গুলো রেকর্ড করতে হবে, এবং 2020-তে আমার 2020-তে আমার কোন কোন জার্নাল এন্ট্রিজ গুলো রেকর্ড করতে হবে। সো ফার্স্টে দেখেন, ফার্স্টে আমার জানুয়ারি 2019-এ আমি কি করে পারচেজ করেছি হ্যামলিন থেকে, দ্যাট মিনস আমি পারচেজ করেছি বাট হ্যামলিন তো আমাকে সেল করেছে, রাইট? সো আমি কিন্তু জার্নাল দিচ্ছি হ্যামলিনের পার্সপেক্টিভ থেকে। সো হ্যামলিন আমাকে সেল করেছে $30,000 একটা অটোমোবাইল। সো এটার জন্য আমার জার্নাল এন্ট্রি কি হবে বলেন তো? সেলস ডেবিট ক্যাশ ক্রেডিট, হ্যাঁ, সরি সেলস ক্যাশ ডেবিট, ডেবিট সেলস ক্রেডিট। হ্যাঁ ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট, রাইট। সো ক্যাশ ডেবিট সেলস ক্রেডিট আমি জার্নাল দিচ্ছি। হ্যাঁ, এরপরে বলেছে হেমলিন এস্টিমেটস দ্য অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি কস্ট। সো ওয়ারেন্টি কস্টের একটু পরে আসছি। এই সেলের এগেইনস্টে আমি $30,000 রিসিভ করছি, এর বাইরে কি আরো কোনো অ্যামাউন্ট আছে এখানে যেটা আমি রিসিভ করছি, এমন কোনো অ্যামাউন্ট আছে যেটা আমার জন্য এক্সপেন্স না, রেভিনিউর আর ম্যাম কোনো 900 হয় না? হ্যাঁ, এই যে দেখেন আমি এডিশনালি কি সেল করেছি তাকে, 900 সার্ভিস টাইপ ওয়ারেন্টি সেল করছি, তাহলে এটাও আমি ক্যাশ রিসিভ করছি না এটার এগেনস্টেও? তাহলে ক্যাশ ডেবিট 900 অ্যান্ড কি হবে, ক্যাশের এগেনস্টে কি হবে, সেটা কি রেভিনিউ হবে নাকি সার্ভিস? আনার্ড ওয়ারেন্টি রেভিনিউ হবে। এক্স্যাক্টলি, এখানে হবে হচ্ছে আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ। সো এই দুটা রিসিভ, ক্যাশ রিসিভের জার্নালকে আমরা চাইলে একসাথে একটা জার্নাল এন্ট্রি করেও দিতে পারি, যেমন ক্যাশ ডেবিট সেলস রেভিনিউ ক্রেডিট। ক্যাশ ডেবিট করবো কত, 30,000 প্লাস 900। আপনি সেপারেটলিও দিতে পারেন, নো ওয়ারিজ, এটাতে কোনো সমস্যা নেই। বাট আপনি চাইলে একসাথেও দিতে পারেন, বলছি এটা একটা অপশন। সো আমরা এখানে বলতে পারি যে ক্যাশ ডেবিট 30,900, সেলস রেভিনিউ ক্রেডিট 30,000, অ্যান্ড আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট 900। এভাবেও আমরা কি জার্নালটা দিতে পারি না? পারি। ইয়েস মিস। এই যে দেন আমাদের দেখেন 2019-এ আমার আমার কি আসছে, 2019-এ আমি বললাম যে 700 অ্যাসুরেন্স ওয়ারেন্টি কস্ট এস্টিমেট করছি, 700 অ্যাসুরেন্স ওয়ারেন্টি কস্ট ইনকার্ড হতে পারে। এবং 2019-এ যে এর 700 এর আউট অফ 700 500 ওয়ারেন্টি কস্ট
ইনকার্ড হয়েছে অলরেডি, তাহলে এটার জন্য আমাকে জার্নাল দিতে হবে না? এটার জার্নাল কি হবে? আগের আগের এক্সাম্পলটা তো দিয়েছি, বলেন। এটা আগেরটার সাথে সিমিলার, বলেন। এক্সপেন্স ডেবিট হয়ে যাবে আর ক্যাশ হবে ক্রেডিট 500 টাকা, আর বাকি যেটা থাকবে রিমেইন ভ্যালু ওটার হচ্ছে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি দিয়ে দিব। হ্যাঁ, সো এখানে শুধুমাত্র এক্সপেন্স বলবেন না, এখানে ওয়ারেন্টিটাও মেনশন করবেন না, বিকজ এটা ওয়ারেন্টির এগেনস্ট এক্সপেন্স। সো ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট হবে 500, ক্যাশ ক্রেডিট হবে 500, অ্যান্ড রিমেইনিং 700 থেকে 500 যাওয়ার পর 200 এর জন্য আমাকে কি দিতে হবে? একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিতে হবে। সো অ্যাডজাস্টিং এন্ট্রিজ আমরা যেটা জানি, অ্যাডজাস্টিং এন্ট্রিজ ক্যাশে কখনো হয় না। সো আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজ হচ্ছে 2019 যেটা হবে সেটা হচ্ছে 200 এর জন্য ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট। এটা হবে আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজ। এখন 2019 পর্যন্ত কিন্তু আমার রেকর্ডিং প্রসেস ক্লোজ। যদি এখানে 2020-র কথা বলতো, 2020-তে জার্নাল যদি দিতে বলতো, তাহলে এই 200 যেটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ দিয়েছি আমরা, সেটা 2020-তে ইনকার্ড হয়ে গেছে, এটা দিয়ে আমাদের পে করে দেওয়ার একটা জার্নাল দিতে হতো না? ক্যাশে পে করার একটা জার্নাল দিতে হতো না? সেটা কি কি দিতাম আমরা যদি কোয়েশ্চেনে বলতো? আর লায়াবিলিটি। ওয়ারেন্টি লাইবিলিটি ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। সেটার জার্নালটা হচ্ছে ওয়ারেন্টি লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদিও এখানে বলেনি, সো আমাদের এটা কনসার্নও না। এখন দেখেন এরপরে বলেছে 2022-তে জার্নাল কি হবে। 2022 কিভাবে আসছে এখানে দেখেন, 2019 থেকে 3 ইয়ার্স হচ্ছে আমার অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি দিয়েছি। 2019, 20, 2021 এই 3 ইয়ার্স হচ্ছে আমার অ্যাসুরেন্স টাইপ ওয়ারেন্টি। এরপরে এডিশনালি আমি আবার কি করেছি? সার্ভিস টাইপ ওয়ারেন্টি নিয়েছি না, যেটার জন্য আমি হচ্ছে রেকর্ড করেছি কি আনআর্নড সার্ভিস রেভিনিউ হিসেবে রেকর্ড করেছি না একেবারে স্টার্টিং এ? করেছি। ইয়েস ম্যাম। ক্যাশ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট করেছি। সো আমরা বলেছি, আমরা আগেও দেখেছি, বাট কোয়েশ্চেনেও বলা আছে যে হ্যামলিন রেকর্ডস রেভিনিউ অন দ্য সার্ভিস টাইপ ওয়ারেন্টি অন এ স্ট্রেট লাইন বেসিস। এখন এই 900 যে সার্ভিস টাইপ ওয়ারেন্টি এর জন্য পে করেছেন, এটা কিন্তু আপনি টোটাল 3 ইয়ার্স এর জন্য পে করেছেন, রাইট? সো আমি এখন 2020-20-তে আমার এই 900 এর মধ্যে একটা একটা পোর্শন হচ্ছে আপনার রেভিনিউতে কনভার্ট হয়ে যাচ্ছে না, ইনকার্ড হয়ে যাচ্ছে না রেভিনিউটা? তাহলে এটাকে আমি স্ট্রেট লাইন বেসিসে আমাকে কি করতে বলেছে? অ্যালোকেট করতে বলেছে। স্ট্রেট লাইন বেসিস মিন্স আমি ইকুয়ালি ডিস্ট্রিবিউট করব। আমি কত ইয়ারের জন্য করেছিলাম সেটা 3 ইয়ার্স, তাহলে 3 দিয়ে ডিভাইড করে আমার কত হয়? 300 করে 2022, 2023, 2024-এ আমার কি জার্নাল এন্ট্রি দিতে হবে। জার্নাল এন্ট্রিটা কি হবে? আনআর্নড সার্ভিস রেভিনিউ যে আমি ক্রেডিট করেছিলাম সেটা এখন রেভিনিউতে কনভার্ট হচ্ছে না, প্রত্যেকটা ইয়ারে কিন্তু রেভিনিউতে কনভার্ট হবে। সো 2022 পর্যন্ত আমাকে জার্নাল দিতে বলেছে। সো 2020-তে আমি আমার জার্নাল এন্ট্রি হবে কি আনআর্নড সার্ভিস রেভিনিউ ডেবিট অ্যান্ড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। এই যে দেখেন 2020-তে যখন আমি রেকর্ড করব, তখন আমার জার্নাল এন্ট্রিটা হবে হচ্ছে কি আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ অর সার্ভিস রেভিনিউ বলতে পারি আমরা, যেহেতু এখানে ওয়ারেন্টির সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই এটাকে ওয়ারেন্টি বলছে। আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট, ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট। এই হচ্ছে আমার 2022 পর্যন্ত জানা। এবং 2023-তে গিয়েও আমাকে কি কি করতে হবে? আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ডেবিট, ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট, এগেইন 300। তো এভাবে করে স্ট্রেট লাইন বেসিসে আমরা যেমন ডেপ্রিসিয়েশনের জার্নাল দেই না, ডেপ্রিসিয়েশনের জার্নাল যখন দেই তখন আমরা কি করি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এটা প্রত্যেকটা ইয়ারেই আসে না? যদি স্ট্রেট লাইন বেসিসে হয় বা অন্য যে কোনো বেসিসে ফলো করে না কেন আমরা, তাহলে আমার কি প্রত্যেকটা ইয়ারে আমার এই অ্যালোকেশনস এর জার্নালটা আসে না? সেম জিনিস এই আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউর ক্ষেত্রেও আসবে। যেমন সার্ভিস টাইপ ওয়ারেন্টির জন্য আপনি এক্সট্রা পে করছেন 900 টাকা। ক্লিয়ার এটা? বুঝতে পেরেছেন? কেউ কি আছেন বুঝতে পারেনি? সো আমি আরেকবার একটু বলি। এখানে দেখেন ফার্স্টে আমরা কিসের জন্য জার্নাল এন্ট্রি রেকর্ড করেছি? সেল করেছি, সেল এবং এডিশনাল সার্ভিস টাইপ ওয়ারেন্টি দিচ্ছি, দ্যাটস ওয়াই সেখানেও আমি একটা অ্যামাউন্ট ক্যাশ রিসিভ করছি। সো সেটার আমি জার্নাল দিচ্ছি ক্যাশ ডেবিট, আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ ক্রেডিট অ্যান্ড সেলস রেভিনিউ ক্রেডিট হিসেবে জার্নাল দিচ্ছি।
দেন আমার ওই 2019-এ আমার হচ্ছে রেভিনিউ ওয়ারেন্টির এক্সপেন্স ইনকার্ড হচ্ছে 500 টাকা, সেটার জন্য আমি এক্সপেন্সের জার্নাল দিয়ে দিচ্ছি। অ্যান্ড রিমেইনিং পোর্শনের জন্য আমার অ্যাডজাস্টিং জার্নাল এন্ট্রিজ দিয়ে দিচ্ছি। একটা লাইবিলিটি অ্যারাইজ করছে, ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট। এটা হচ্ছে 2019 পর্যন্ত জার্নাল। এখন 2020-তে গিয়ে আমাকে স্ট্রেট লাইন বেসিসে আমি যে ক্যাশ রিসিভ করেছিলাম এগেইনস্ট সার্ভিস টাইপ ওয়ারেন্টি 900 যে ক্যাশ রিসিভ করেছিলাম, যেটাকে আমি আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ হিসেবে রেকগনাইজ করেছি, সেটাকে এখন আমাকে কি করতে হবে, স্ট্রেট লাইন বেসিসে এডিশনাল 3 ইয়ার্স এর জন্য অ্যালোকেট করতে হবে। সো 2022 হচ্ছে আমার স্টার্টিং ইয়ার। দ্যাটস ওয়াই আমি ওই স্টার্টিং ইয়ারে প্রথম আমার জার্নাল দিব হচ্ছে এই আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউটা আমার এখন ওয়ারেন্টি রেভিনিউতে কনভার্ট হচ্ছে। এটা এখন আমার লাইবিলিটির মধ্যে আর থাকছে না। আনআর্নড ওয়ারেন্টি রেভিনিউ আমার জন্য কি একটা লাইবিলিটি, এন্ড এটা এখন রেভিনিউতে কনভার্ট হয়ে যাচ্ছে, আমার জন্য এটা লাইবিলিটিতে থাকছে না। জাস্ট আমি এটার একটা জার্নাল দিয়ে দিব, এবং প্রত্যেকটা যদি এরপরে আপনাকে জার্নাল চাই 2023-তে কি হবে, 2024-এ কি হবে, সেম জার্নালটাই আপনি দিতে পারবেন। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছি ইয়েস মিস। সবাই? So another applications of another common types of provisions হচ্ছে আপনার environmental provisions. So environmental provisions কখন রেকর্ড করছি বা কিভাবে রেকর্ড করছি এটা একটু দেখি আমরা। সো এনভায়রনমেন্টাল প্রভিশনস যেটা যেটা হয়, এটা সব ধরনের কোম্পানির জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না, এটা সব ধরনের কোম্পানিতে থাকেও না। সো এটা বেসিকলি কাইন্ড অফ অ্যান এস্টিমেটস টু ক্লিন আপ এক্সিস্টিং টক্সিক ওয়েস্ট সাইটস আর সাবস্টেন্সিয়াল। দ্যাট মিনস এটা হচ্ছে শুধুমাত্র ওই ধরনের কোম্পানিতেই দেখা যায়, বা ওই টাইপস এর কোম্পানিগুলোতেই পাওয়া যায় যেখানে আপনার হচ্ছে কি আহ এরকম হচ্ছে ক্লিনিং করা বা হচ্ছে যেটা এনভায়রনমেন্টালি হার্মফুল বা এই ধরনের প্রসেসের সাথে ইনভলভ, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রভিশনটা রাখে। বা এরকম যদি কোনো চান্সেস থাকে যে আপনি যখন আপনার বিজনেসটা রিস্টোর করবেন বা ডিসমিস করবেন বা রিটায়ার করবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার বিজনেসের কারণে এনভায়রনমেন্টালি একটা লস ইনকার্ড হতে পারে। শুধুমাত্র সেই সব কোম্পানি হচ্ছে এই ধরনের প্রভিশনস রেকর্ড করে থাকে। দ্যাটস ওয়াই বলছে a company must recognize an environmental liability when it has an existing legal obligation associated with the retirement of long-lived asset and when it can reasonably estimate the amount of liability. Again দেখেন প্রভিশনের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু চলে আসতেছে। ফার্স্টে হচ্ছে বলছে যে যদি আপনার কোম্পানির এগেনস্টে এমন কোনো লিগাল অব্লিগেশন থাকে যেটা আপনি আপনার যে অ্যাসেট আছে সেটা রিটায়ারমেন্টের ক্ষেত্রে অ্যারাইজ করতে পারে, এন্ড আপনি সেই অব্লিগেশনস এর অ্যামাউন্টটা রিজনেবল এস্টিমেট করতে পারছেন, অনলি দেন আপনি এই এনভায়রনমেন্টাল প্রভিশনটা রেকর্ড করতে পারবেন। তো এখানে দেখেন অব্লিগেটিং ইভেন্টস বা এনভায়রনমেন্টাল প্রভিশন রাখা যায় এমন কোন কোন কোম্পানিজ বা কোন কোন ইভেন্টস এর জন্য আপনাকে রাখতে হতে পারে, সেটা কিছু এক্সাম্পল দেওয়া আছে। দেখেন ডিকমিশনিং নিউক্লিয়ার ফ্যাসিলিটিস। সো কোনো কোম্পানির যদি নিউক্লিয়ার ফ্যাসিলিটিস ডিকমিশনিং করতে হয়, ইন দ্যাট কেস আপনি এনভায়রনমেন্টাল প্রভিশন রাখতে হবে। ডিসম্যান্টলিং, বাট এখানে আবার একটা বিষয়, সেটা হচ্ছে লাইবিলিটি বা লস ইনকার্ড হতে পারে, সেটার অ্যামাউন্টটা কিন্তু কি রিজনেবলি এস্টিমেট করতে পারতে হবে। দেন দেখেন ডিসম্যান্টলিং, রিস্টোরিং এন্ড রিক্লেমেশন অফ অয়েল অ্যান্ড গ্যাস প্রপার্টিজ। তারপরে আছে সার্টেন ক্লোজার, রিক্লেমেশন এন্ড রিমুভাল কস্ট অফ মাইনিং ফ্যাসিলিটিস। সো মাইনিং ফ্যাসিলিটিস রিমুভ করতে গেলে আপনাকে একটা কস্ট অ্যারাইজ করতে পারে। সো এই ক্ষেত্রে আপনাকে এনভায়রনমেন্টাল প্রভিশনটা রাখতে হবে। এন্ড ক্লোজার এন্ড পোস্ট ক্লোজার কস্ট অফ ল্যান্ডফিলস। সো এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল। অল এই টাইপের বিজনেসের ক্ষেত্রে আপনার একটা লিগাল অব্লিগেশন থাকে যেটার কারণে আপনাকে এনভায়রনমেন্টাল প্রভিশনটা ক্রিয়েট করতে হয়। সো এটার মেজারমেন্টের কথা যদি বলি, তাহলে দেখেন এটা আমরা একটু বই থেকে দেখতে পারি ডিটেলসে। এই যে দেখেন, মেজারমেন্ট প্রসেসটা কি? A company initially measures an environmental liability at the best estimate of its future cost. আপনি ফিউচারে যে কস্টটা হতে পারে সেটার বেস্ট এস্টিমেটটা আপনাকে ডিসাইড করতে হবে। এটা হচ্ছে
একদম সেম আগের প্রভিশনস গুলোর ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই ছিল যে যখন আমরা বেস্ট এস্টিমেট একটা ডিসাইড করতে পারবো তখনই কিন্তু এইটা মেজার, বেস্ট এস্টিমেট দিয়েই কিন্তু আমরা মেজার করবো, এমনই ছিল। সো এই ক্ষেত্রেও সেম, দ্য এস্টিমেট শুড রিফ্লেক্ট দ্য অ্যামাউন্ট এ কোম্পানি উড পে ইন অ্যান অ্যাক্টিভ মার্কেট টু সেটেল ইটস অব্লিগেশন। সো আপনি আপনার যে অব্লিগেশনসটা অ্যারাইজ করতে পারে আহ সেটা মার্কেট, সেটা সেটা সেটেল করার জন্য যে মার্কেট ভ্যালু, মার্কেট ওই এক্সিস্টিং মার্কেটে যে ভ্যালুটা দিয়ে আপনি মেজার করছেন সেটাইকেই আপনি কি করছেন, অব্লিগেশনস হিসেবে রিকগনাইজ করছেন। যদিও আপনার দেখা যাচ্ছে যে এনভায়রনমেন্টাল লায়াবিলিটিজ এর ক্ষেত্রে আপনি এক্স্যাক্টলি যে মার্কেটের ফেয়ার ভ্যালুটা পাবেন বা এটার এই রিলেটেড ইনফরমেশন পাবেন সেটা আর কি সার্টেন না। সো ইন দ্যাট কেস আপনাকে আহ যেটা করতে হবে, সার্চ ইনফরমেশন কুড ইনক্লুড মার্কেট প্রাইস অফ সিমিলার লাইবিলিটিস। তো সেক্ষেত্রে আপনি আরেকটা আরেকটা ইনফরমেশন ইউজ করতে পারেন, যেটা হচ্ছে এই ধরনের অন্য কোনো লাইবিলিটিজ এর যে ফেয়ার ভ্যালু সেটাকে ইউজ করতে পারেন। যদি এগুলো আমাদের কোয়েশ্চেনে হচ্ছে গিভেন থাকবে, সো এটা নিয়ে এত বোধন হওয়ার কিছু নাই। অ্যান্ড ইফ অ্যাভেলেবল অল্টারনেটিভলি কোম্পানিজ মে ইউজ প্রেজেন্ট ভ্যালু টেকনিক্স টু এস্টিমেট ফেয়ার ভ্যালু। তো যদি দেখা যাচ্ছে যে আপনি ওই ফেয়ার ভ্যালু পাচ্ছেন না, বাট যেটা যেটা মোস্ট অ্যাপ্লিকেবল ওয়ে সেটা হচ্ছে আপনার কোম্পানি হচ্ছে কি করতে পারে, প্রেজেন্ট ভ্যালু টেকনিক ইউজ করতে পারে টু এস্টিমেট দ্য ফেয়ার ভ্যালু। সো আমরা প্রেজেন্ট ভ্যালু টেকনিক্সটাই ইউজ করবো আর কি, মোস্টলি এটা দেখা যায়। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি এটার, তাহলে একটু ক্লিয়ার হবে। দেখেন, বলেছে যে অন January 1, 2019, Wildcat Oil Company erected an oil platform in the Gulf of Mexico, and Wildcat is legally required to dismantle and remove the platform at the end of its useful life, estimated to be 5 years. So Wildcat Oil Company যে ইরেক্ট করবে হচ্ছে অয়েল প্ল্যাটফর্ম, সেটার জন্য সেটা সেটার টাইমিংটা দেয়া আছে, ইউজফুল লাইফটা দেয়া আছে, which is estimated to be 5 years, and WorldCat estimates that dismantling and removal will cost 10 lakh. সো এটা আফটার 5 ইয়ার্স, তারা 5 বছর পরে কত কস্ট হতে পারে সেটাই এস্টিমেট করেছে বেসড অন 10% ডিসকাউন্টেড রেট। সো তারা এই 10 লাখটা কিভাবে করেছে, এটা হচ্ছে তারা প্রেজেন্ট ভ্যালু টেকনিক্স ফলো করে কিন্তু এস্টিমেট করেছে যে 10 লাখ হতে পারে। দ্য ফেয়ার ভ্যালু অফ এনভায়রনমেন্টাল লাইবিলিটি ইজ এস্টিমেটেড টু বি, এখন এই যে 10 লাখ এস্টিমেট করেছে এটার ফেয়ার ভ্যালু কারেন্ট, আপনি তো 10 লাখটা এস্টিমেট করেছেন আফটার 5 ইয়ার্স এর ভ্যালু, বাট বর্তমানে কারেন্টলি এটার ভ্যালু কত সেটা সেটা আমাকে বের করতে হবে যদি আমি এটাকে রেকর্ড করতে চাই। বিকজ আমরা বলছি যে প্রেজেন্ট ভ্যালু টেকনিক্স ফলো করে আমরা ফেয়ার ভ্যালুটা বেস্ট এস্টিমেট করতে পারি। সো যখন আমি এটাকে আমাকে যখন এটা রেকর্ড করতে হবে অ্যাজ এ লাইবিলিটি, বিকজ এটা অ্যারাইজ হতে পারে ইন ফিউচারে। সো এই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, 10 লাখটাকে আমার হচ্ছে কি করতে হবে, ডিসকাউন্টিং করতে হবে অ্যাট দ্য রেট অফ 10%। আমরা আমরা যেটা আমরা কি করি, আমরা যখন কোনো একটা নোটস বা কোনো একটা বন্ড যখন আমরা রেকর্ড করি কারেন্টলি বা বর্তমানে, তখন সেটাকে আমরা কোন ভ্যালুতে রেকর্ড করি, ফেয়ার ভ্যালুতে নাকি হচ্ছে প্রেজেন্ট ভ্যালুতে? আমরা প্রেজেন্ট ভ্যালুতে রেকর্ড করি। সো সেম কেস হ্যাপেন অলসো উইথ এনভায়রনমেন্টাল প্রভিশন। তো এক্ষেত্রে 10 লাখ টাকাকে আমি হচ্ছে কি করব, ডিসকাউন্টিং করবো। সেই এই যে ডিসকাউন্টিংটা করেছে, ডিসকাউন্টিং ফ্যাক্টরটা কোথায় পেয়েছে, কিভাবে করেছে বলতে পারবেন কেউ? হুম? বলেন তো এই ডিসকাউন্টিং ফ্যাক্টরটা কিভাবে করেছে? কেউ একজন বলেন। ডিসকাউন্টিং ফ্যাক্টর কোথায় পেয়েছে? 10% ডিসকাউন্ট তো বলা
হ্যাঁ, এটা এটা কিভাবে ক্যালকুলেট করে? তো একটা ক্যালকুলেশন প্রসেস আছে না, এই যে 0.6209 যে পেয়েছে, এটা কিভাবে পেয়েছে? any আইডিয়া? করেছেন তো আপনারা এগুলো? আগের কোর্স গুলো তো করেছেন তো, বলেন। নিশ্চয় যে 620920 10% নিচ্ছে। হ্যাঁ, এই এই যে এই 62092 যে পেয়েছে, এটা 10% ডিসকাউন্টিং ফ্যাক্টরই তো পেয়েছে। যেটা এটার ক্যালকুলেশন প্রসেসটা কি জানেন? ম্যাম 100 থেকে কি 10% মাইনাস করে যেটা থাকবে ওটার 9%, ওরকম কি? নো, আপনারা আপনারা কি ফাইন্যান্স কোর্স করেছেন? ম্যাম আমাদের এই সেমিস্টারে আছে, বাট আমরা টাইম ভ্যালু অফ মানিটা এখনো শুরু করিনি। আচ্ছা আচ্ছা। সো অনেক সময় অনেকে ফিনান্স কোর্স করলেও যেটা হয়, এটার একটা টেবিল থাকে আর কি, মানে রেডিমেড প্রিপেয়ার করা একটা টেবিল থাকে। সো অনেক সময় অনেকে টেবিল থেকে ভ্যালুটা 10% ডিসকাউন্টিং ফ্যাক্টরের ভ্যালুটা কত সেটা দেখে বের করে। বাট এটা আপনাকে জানতে হবে, সেটা হচ্ছে এটা বেসিকলি করা হয়। দেখেন, সো এইটা হচ্ছে মেনলি আমরা এখানে যেটা ডিসকাউন্টিং ফ্যাক্টর যেটা বের করেছি, সেটা হচ্ছে আপনার 1/1+0.10 এই 5টা কোথা থেকে আসছে? এটার ফর্মুলা হচ্ছে আপনার 1/1+r⁴n, বুঝছেন? এটার ফর্মুলা হচ্ছে এটা, 1/1+r/n। এখানে আরটা হচ্ছে আপনার রেট অফ ইন্টারেস্ট, অ্যান্ড এনটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। সো এই ক্ষেত্রে ডিসকাউন্টিং ফ্যাক্টরের ফর্মুলাটা হবে হচ্ছে এটা। কেন এটা ডিসকাউন্টিং ফ্যাক্টরের ফর্মুলা কিন্তু আরো আছে। সো এইটা হচ্ছে শুধুমাত্র যদি আপনি ওয়ান টাইম কোনো পেমেন্ট করেন লং টার্মে, একটা এট এ টাইম পেমেন্টের জন্য ডিসকাউন্টিং করেন, সেক্ষেত্রে এটা এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল। বাট যখন আপনি হচ্ছে ইনস্টলমেন্ট বেসিসে বা অ্যানুইটি আপনারা পড়বেন, ফাইন্যান্সে পড়বেন, অ্যানুইটি যখন হবে তখন সেটা হচ্ছে, এটা ফর্মুলাটা আবার ডিফারেন্ট। বাট এখানে আমাদের আমাদের এক্ষেত্রে দেখেন, আমাদের এখানে কোনো অ্যানুইটি বা প্রত্যেক ইয়ারে এর শুরুতে বা শেষের পেমেন্ট নাই। আমাদের যে রিমুভাল কস্টটা হবে সেটা 5 বছরের জন্য একটা অ্যামাউন্টই। সো এটা ওয়ান টাইম একটা পেমেন্টের ডিসকাউন্টিং করছি, দ্যাটস ওয়াই এটার ফর্মুলাটা হচ্ছে 1/1+0.10 এন। এন তাহলে আমরা এখানে জাস্ট ভ্যালুটা যখন বসাবো, আমাদের ডিসকাউন্ট, আমাদের রেট কত ছিল? 10%। হ্যাঁ, আর আমাদের হচ্ছে ইউজফুল লাইফ কত, বা এন নাম্বার অফ ইয়ার্স যেটাকে বলছি এন দিয়ে ডিনোট করছি, সেটা হচ্ছে আমার কি 5 ইয়ার্স। সো এই ডিসকাউন্টিং ফ্যাক্টরটা কিভাবে আসছে এখন বুঝতে পেরেছেন? জি। সো এই ডিসকাউন্টিং ফ্যাক্টরটা ইউজ করছি কেন? এই যে 5 বছরের এই 5 ইয়ার্স দিয়ে কিন্তু আমি ডিসকাউন্টিং ফ্যাক্টরটা বের করছি, রাইট? এই 10 লাখ টাকার ভ্যালু আজকের মূল্য হচ্ছে 10 লাখ টাকা কিন্তু না, এটা হচ্ছে আফটার 5 ইয়ার্স এর ভ্যালু। আমার যে কস্টটা ইনকার্ড হতে পারে সেটা আর বর্তমান মূল্য হচ্ছে 6,20,920। যদি আমি, বিকজ দেখেন, আজকের 10 টাকা নেক্সট ইয়ারে 10 টাকার কিন্তু সমান না। আজকের 100 টাকা নেক্সট ইয়ারে 110 টাকা হতে পারে। ইট ডিপেন্ডস অন দা ইনফ্লেশন রেট অর ইন্টারেস্ট রেট। সো সিমিলারলি আপনারা ফিনান্সেও দেখবেন, ফিনান্স যখন মিস, এটা কি করবেন আমরা তখন, প্রেজেন্ট ভ্যালু বের করছি?
এক্স্যাক্টলি, আমরা এটা প্রেজেন্ট ও ভ্যালু বের করছি। ওইটা বললে তো হতো। ডিসকাউন্ট ফ্যাক্টর বলে বুঝতে পারিনি, ম্যাম তো জানি না। আমরা প্রেজেন্ট ফাইন্যান্স ভ্যালু কিভাবে বের করেন? মিনস ফিউচার ভ্যালু ইনটু 1 ডিভাইডেড বাই ওই যে আপনি যেটা দেখেছেন প্রেজেন্ট ভ্যালু সূত্রটা। ডিসকাউন্টিং করেই তো বের করেন। ইয়েস ম্যাম, আর ফিউচার ভ্যালু বের করেন কিভাবে? কম্পাউন্ড মেথডে। কম্পাউন্ড মেথড। এক্স্যাক্টলি। তো আমি এই জন্য ডিসকাউন্টিং বলছি, এই যে এই ফ্যাক্ট, এই যে এই ভ্যালুটা যে ইউজ করছেন এটা কিন্তু ডিসকাউন্টিং ফ্যাক্টর, বুঝতে পেরেছেন? জি মিস। তো এই জিনিসটা বুঝতে হবে। প্রেজেন্ট ভ্যালু আমি কিন্তু এর আগেও বলেছি যে আমরা প্রেজেন্ট ভ্যালু টেকনিক অ্যাপ্লাই করে করব। এই যে companies may use the present value techniques to estimate the variable. So ম্যাম এটার এখানে মধ্যে 1 এর জায়গায় আমরা কি 10 লাখ দিব না? হ্যাঁ, আপনি যখন ডিরেক্ট এই ভ্যালুটা করতে চাইবেন তখন আপনি 10 লাগবে, বাট আমি তো শুধুমাত্র এই পোর্শনটুকু বের করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি 1 দিয়েছি। বুঝতে পেরেছেন? বাট আলটিমেটলি আপনি আপনার আপনার মেইন টার্গেট হচ্ছে এই ভ্যালুটা বের করা, তখন আপনি 10 লাখই দিবেন। এই যেখানে যে 10 লাখ আছে সেটাই দিবেন, ওটা সমস্যা না। আমি শুধুমাত্র সিঙ্গেল এই ডিসকাউন্টিং ফ্যাক্টরটা বের করে দেখাতে চেয়েছি। এই জন্যই বলছিলাম যে এটা আপনারা আগে করেছেন। সো যখনই ডিসকাউন্টিং এর কথা বলবো, ডিসকাউন্টিং ফ্যাক্টর, দ্যাট মিনস আমি প্রেজেন্ট ভ্যালুর কথা বলছি, আর যখন বলছি কম্পাউন্ডিং ফ্যাক্টর তখন আমি ফিউচার ভ্যালুর কথা বলছি। ওকে, সো আমরা এখন প্রেজেন্ট ভ্যালু বের করছি কেন? আমি আজকের কারেন্ট ইয়ারে এটার হচ্ছে রেকর্ডিংটা করব, দ্যাটস ওয়াই আমরা এটা প্রেজেন্ট ভ্যালুটা বের করছি। আমি 5 ইয়ার্স এর পরে যে ভ্যালুটা আসছে সেটার রেকর্ড কিন্তু করছি না, আমরা প্রেজেন্ট ভ্যালু টেকনিক্স ফলো করে করবো দেখে আমরা এটা ডিসকাউন্টিং করে এই ভ্যালুটা রেকর্ড করছি। সো এইটার জার্নালটা কি হবে দেখেন, এটা প্রবাবলি আপনাদের জন্য একটু নিউ। সো এখানে দেখেন এটার জার্নালটা, এটা আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল প্রভিশন বা এনভায়রনমেন্টাল লায়াবিলিটি ক্রিয়েট করছি। তো এটার জার্নালটা যেটা হবে সেটা হচ্ছে, এখানে দেখেন ডেবিট করছি আমরা ড্রিলিং প্ল্যাটফর্ম। সো এইটা ড্রিলিং প্ল্যাটফর্মের কথা কেন বলছি, বিকজ এটা হচ্ছে একটা, আপনি কি আপনি ওয়াইল্ড ক্যাটের হচ্ছে ডিসম্যান্টল অ্যান্ড রিমুভ, প্ল্যাটফর্ম রিমুভালের জন্য হচ্ছে প্রভিশনসটা ক্রিয়েট করছেন, দ্যাটস ওয়াই এটাকে ড্রিলিং প্ল্যাটফর্ম হিসেবে ডেবিট করছে। এটা হয়তো আপনাদের জন্য নিউ, এটা আপনি আহ, এটা এভাবেও দিতে পারেন যে ডিসম্যান্টল অ্যান্ড রিমুভাল প্ল্যাটফর্মও দিতে পারেন। সো সো বাট বেটার হচ্ছে ড্রিলিং প্ল্যাটফর্ম ইউজ করছেন, বা এই যেই আহ, যেই ট্রানজেকশনের এগেনস্টে করছেন সেটার নামটাকেই আপনি কি করছেন, ডেবিট করছেন। অ্যান্ড ক্রেডিট যেটা সেটা সবার জন্য, সবগুলো ট্রানজেকশনের জন্যই সেম, এনভায়রনমেন্টাল লায়াবিলিটি বা এনভায়রনমেন্টাল প্রভিশন বলতে পারেন, বা এনভায়রনমেন্টাল লায়াবিলিটি হিসেবে আমরা যেহেতু লায়াবিলিটি ক্রিয়েট করছি, সো এনভায়রনমেন্টাল লায়াবিলিটি হিসেবে আমরা রেকর্ড করছি ক্রেডিট। দেন আসেন এখানে আর কোন কোন জার্নাল দিতে হতে পারে আমাদের একটু দেখেন তো, বলেন তো এখানে আর কি কি জার্নাল আসতে পারে। এই যে আমরা তো প্রেজেন্ট ভ্যালুর বিষয়টা বুঝছি, প্রেজেন্ট ভ্যালু টেকনিক ফলো করে করছি, তাহলে আমরা এখানে ফার্স্টে হচ্ছে ওই প্ল্যাটফর্মের প্রেজেন্ট ভ্যালুর জার্নালটা দিয়েছি, এখানে আর কি কি জার্নাল আসতে পারে? এখানে কি ইন্টারেস্টের জার্নাল আসতে পারে? এবং এই যে এখানে কি ডেপ্রিসিয়েশনের জার্নাল আসতে পারে? ইন্টারেস্টেডটা আসতে পারে। আচ্ছা, ইন্টারেস্টেডটা আসতে পারে, সেটা আমরা আমরা বুঝতে পারছি বিকজ এখানে ইন্টারেস্টের কথা আছে। সো এখন ইন্টারেস্টের জার্নাল তো আমরা দিব, বাট এখানে কি ডেপ্রিসিয়েশনের জার্নাল আসতে পারে না? ম্যাম এখানে তো কোনো মেথড বলে নাই, আগেরটাই যেমন বলা ছিল যে স্ট্রেট লাইন মেথড, এখানে তো ওরকম বলা নাই, তাহলে আচ্ছা, কেন আসবে? এখানে এখানে হচ্ছে এখানে আপনার এক্সপ্লিসিটলি কোনো মেথডের কথা বলা নেই। তো যখন আমাদের এক্সপ্লিসিটলি কোনো মেথড বলা থাকে না তখন আমরা হচ্ছে একটা মেথড এজিউম করি, সেটা হচ্ছে কি আপনার স্ট্রেট লাইন মেথড, বিকজ এখানে দেখেন ইউজফুল লাইফটা দেয়া আছে 5 ইয়ার্স। তো যখন কিছু বলা থাকে না তখন আমাদের হচ্ছে এই স্ট্রেট লাইন মেথডটা ফলো করেই করতে হয়। এখন দেখেন ইলাস্ট্রেশনে বলছে ডিউরিং দ্য লাইফ অফ দ্য অ্যাসেট ওয়াইল্ডকার্ড অ্যালোকেটস দ্য অ্যাসেট রিটায়ারমেন্ট কস্ট টু এক্সপেন্স ইউজিং দ্য স্ট্রেট লাইন মেথড ওয়াইল্ডকার্ড মেক্স দ্য ফলোইং এন্ট্রিজ টু রেকর্ড দিস এক্সপেন্স। সো কোয়েশ্চেনের একটা পার্ট হচ্ছে পরের অংশে আছে, দেখেন যে ডিউরিং দ্য লাইফ অফ দ্য অ্যাসেট ওয়াইল্ডকার্ড অ্যালোকেট দ্য অ্যাসেট রিটায়ারমেন্ট কস্ট। এখন এই যে অ্যাসেটটা আমরা এই যে আমরা ড্রিলিং প্ল্যাটফর্মের জন্য যে আমরা রেকর্ডিংটা করেছি, এখন এইটা 5 ইয়ার্সই আমাকে কি করতে হবে,
অ্যালোকেট করে, স্ট্রেট লাইন মেথডে অ্যালোকেট করে দেখাতে হবে অ্যাজ এ ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, বিকজ আপনার এনভায়রনমেন্টাল প্রভিশনের ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা কস্ট রিলেটেড, একটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স বা অপারেটিং কস্ট হুইচ ইজ রিলেটেড টু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যান্ড আরেকটা হচ্ছে ফাইন্যান্স কস্ট হুইচ ইজ রিলেটেড টু ইন্টারেস্ট এক্সপেন্স। এই যে 6,20,920, এটাকে যখন আমি স্ট্রেট লাইন বেসিসে অ্যালোকেট করবো 5 ইয়ার্সে, সো সেই 5 ইয়ার্সে অ্যালোকেট করার পরে আমি টোটাল অ্যামাউন্টটা যদি সাম আপ করি, তাহলে তাহলে কিন্তু আমি কি পাচ্ছি, 6,20,920 থাকছে। অ্যান্ড রিমেইনিং পোর্শনটা আমার কি হবে, রিমেইনিং পোর্শনটা আমার হবে হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স। সো আলটিমেটলি আমার 5 ইয়ার্স পরে টোটাল ফেয়ার ভ্যালু কত হতে হবে, 10 লাখ হতে হবে না? বিকজ আমরা কিন্তু এস্টিমেট করেছি যে রিমুভাল কস্ট 10 লাখ হতে পারে। এই 10 লাখ ফেয়ার ভ্যালুকেই আমরা ডিসকাউন্টিং করে প্রেজেন্ট প্রেজেন্ট ভ্যালু টেকনিক ফলো করেই কিন্তু রেকর্ড করছি। বাট যখন আপনি আফটার 5 ইয়ার্স যখন আপনি এটাকে পে করে দিবেন, তখন আপনাকে এটা কিন্তু আলটিমেটলি 10 লাখ কি শো করতে হবে। সো 10 লাখ শো করবেন, শো করার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনার অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে। আমরা তো এটা, এই 10 লাখটা তো আমার হচ্ছে এস্টিমেটেড ভ্যালু, তো অ্যাকচুয়াল কস্ট কত হয়েছে সেটার সাথে আমার হচ্ছে এস্টিমেটেড ভ্যালুর ডিফারেন্সটা দেখতে হবে। যদি এমন হয় যে সেটা আমার ফেভারে আসছে, তখন সেটা আমরা দেখাতে পারি গেইন দ্যাট ইজ অ্যারাইজেস ফ্রম এনভায়রনমেন্টাল প্রভিশন। আর রিমেইনিং যে পোর্শনটা আছে সেটা আমরা কি ক্যাশে পে করে দিতে পারি। সো আমরা একটু দেখি। সো যেটা বলছিলাম যে একজন বলছিলেন যে এখানে তো স্ট্রেট লাইন মেথড বা কোনো মেথডের কথা বলা নাই। কোয়েশ্চেনে দেখেন, কোয়েশ্চেন একটা পার্ট হচ্ছে একটু পরের স্লাইডে দেওয়া আছে যে অথবা যদি নাও বলতো তখন আমাদের কি অ্যাজিউম করতে হতো। আপনি যে কোনো মেথড এজিউম করতে পারতেন, বাট বেটার হচ্ছে আপনার স্ট্রেট লাইন মেথড এজিউম করাটা, বিকজ এই মেথডে অ্যালোকেট করাটা ইজিয়ার আর কি। সো এখানে কিন্তু কোয়েশ্চেন অলরেডি বলা আছে যে ইউজিং দ্য স্ট্রেট লাইন মেথড ওয়েলকার মেক্স দ্য ফলোইং এন্ট্রিজ টু রেকর্ড দিস এক্সপেন্স। সো আমি এটাকে ডিরেক্টলি 5 দিয়ে ডিভাইড করে আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, প্ল্যান্ট অ্যাসেট ক্রেডিট ফর 5 ইয়ার্স। এই 5 বছরের জন্য, 2023 5 বছরের জন্য কিন্তু আমার সেম জার্নাল হবে। সো আমাকে 2019 বললে তখন হয়তো আমি কিন্তু 2019 রাখতাম, বা সবগুলো ইয়ারের জন্য আমার কিন্তু কি সেম জার্নাল হবে। এন্ড আরেকটা যেটা, সেটা হচ্ছে আমার কি ইন্টারেস্টের একটা জার্নাল হবে। সো ইন্টারেস্টের জার্নাল আমরা প্রেজেন্ট ভ্যালু যেহেতু অলরেডি বের করেছি, সো সেটা জার্নাল আমাদের জন্য খুব একটা ডিফিকাল্ট কিছু না। তো সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি 10% প্রেজেন্ট ভ্যালুটার উপর 10% অ্যাপ্লাই করে কি ইন্টারেস্টটা রেকর্ড করতে পারছি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এনভায়রনমেন্টাল লায়াবিলিটি ক্রেডিট, এভাবে করে রেকর্ড করতে পারছি। অ্যান্ড ফাইনালি যেটা দেখেন 2024-এ আফটার 5 ইয়ার্স, 5 ইয়ার্স কোয়েশ্চেনটা কিন্তু একটু ব্রেকডাউন করে দেওয়া আছে প্রত্যেকটা স্লাইডের আন্ডারে দেয়। এই কোয়েশ্চেনটা পুরোটাই হচ্ছে একই কোয়েশ্চেন, জাস্ট প্রত্যেকটা ইসের আন্ডারেই, জার্নালের আন্ডারে কিন্তু নিয়ে আসা। দেখেন, on January 10, 2024, Wildcat contracts with Rig Reclaimers Incorporation to dismantle the প্ল্যাটফর্ম এট এ কন্ট্রাক্ট প্রাইস অফ 9,95,000। এখন 5 বছর পর এসে দেখছেন যে আপনাকে 10 লাখ টাকা পে করতে হচ্ছে না, আপনাকে পে করতে হচ্ছে 9,95,000 টাকা। তাহলে সেক্ষেত্রে আপনি আপনি এস্টিমেট করেছিলেন কত, আপনার 10 লাখ টাকা রাইজ করতে পারে ডিউ টু এনভায়রনমেন্টাল প্রভিশন। সো আপনি এনভায়রনমেন্টাল লাইবিলিটি 10 লাখ টাকাকে ডেবিট করবেন। ক্যাশ যাবে আমার কত, ক্যাশ তো দিব আমি, পে করবো অ্যাকচুয়ালটা আমার তো, আমি এক্সট্রা ক্যাশ তো কখনোই পে করবো না, অ্যাকচুয়ালি যে কস্টটা রাইজ করতে পারে সেটাই তো পে করছি। দেন দ্য ডিফারেন্স বিটুইন ফেয়ার ভ্যালু অ্যান্ড অ্যাকচুয়াল ভ্যালু, আমার যে রিমেইনিং অ্যামাউন্টটা থাকছে সেটাকে আমরা ক্রেডিট করতে পারি গেইন অন সেটেলমেন্ট অফ এনভায়রনমেন্টাল লায়াবিলিটি, বিকজ আপনি 10 লাখ টাকার রেকর্ডিং করেছেন। সোফার আপনি 10 লাখ টাকার আগে প্রেজেন্ট ভ্যালু ডিসকাউন্টিং, প্রেজেন্ট ভ্যালু টেকনিক ফলো করে কিন্তু রেকর্ড করে আসছেন, বাট এন্ড অফ দ্য ডে আপনাকে পে করতে হচ্ছে কিন্তু 9,95,000। সো রিমেইনিং পোর্শনটা আপনার জন্য গেইন হচ্ছে না? হুম। Yes, please. তো এই সেম এক্সাম্পলটা কিন্তু বইয়ে আছে, এই যে দেখেন এটা বই থেকে কিন্তু নেয়া। এই যে এই ইলাস্ট্রেশনের কোয়েশ্চেনটা, এইটা প্লাস হচ্ছে এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা টোটালটা মিলেই হচ্ছে কোয়েশ্চেন।
যেটাকে আপনার ব্রেকডাউন করে দেওয়া আছে প্রত্যেকটা জার্নালের আন্ডারে। বুঝতে পেরেছেন? হুম, এটা একটু কি কঠিন মনে হচ্ছে? না মিস, বুঝতে পেরেছি। এটা যখন আপনার প্র্যাকটিস করবেন এখন হয়তো কঠিন মনে হচ্ছে, বাট এটা কিন্তু ওরকম কঠিন কিছু না, বিকজ আপনার দেখবেন যে যখনই এনভায়রনমেন্টাল প্রভিশন ক্রিয়েট করতে হচ্ছে তখনই আপনাকে সেম টাইপের কোয়েশ্চেনই দিবে, এখানে চেঞ্জ করার মতো আর কি কোনো কিছু নাই। দেখবেন যে আপনাকে একটা এস্টিমেটেড ফেয়ার গুলো দিবে, সো আপনাকে জাস্ট ওইটার উপর বেস এবং ইন্টারেস্ট রেট দিয়ে দিবে এবং হচ্ছে মেথড বলে দিবে। সো সেটার উপর বেস করে আপনাকে যেটা করতে হবে যে আপনি প্রেজেন্ট ভ্যালু টেকনিক ফলো করে রেকর্ড করবেন প্রথমে, তারপরে হচ্ছে তিনটা জার্নাল আলটিমেটলি, মানে যদি দেখেন চারটা চারটা জার্নাল হবে। একটা হচ্ছে ইনিশিয়াল রেকর্ডিং এর, একটা হবে আপনার ডেপ্রিসিয়েশন এন্ড ইন্টারেস্ট, বিকজ এনভায়রনমেন্টাল প্রভিশনের সাথে আপনার হচ্ছে দুই ধরনের কস্ট রিলেটেড, একটা হচ্ছে অপারেটিং কস্ট, একটা হচ্ছে ফাইন্যান্স কস্ট। তো অপারেটিং কস্ট এখানে হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা অপারেটিং কস্ট, এন্ড ফাইন্যান্স কস্ট হচ্ছে আপনার ইন্টারেস্ট এক্সপেন্স। সো এন্ড লাস্টলি যেটা হবে এটা রিটায়ারমেন্ট, মানে আপনি লাইবিলিটিটা যখন পে করছেন, সো ওই অ্যাকচুয়াল অ্যামাউন্টের জানাতে হবে। সো এখানে অন্য কোনো এন্ট্রিজ হওয়ার আর বা আসার কোনো চান্সেস নেই আর কি। বুঝতে পেরেছি আমরা? ইয়েস মিস। ইয়েস ম্যাম। ওকে, ম্যাম সো একটা লাস্টলি একটা হ্যাঁ, কোয়েশ্চেন করতাম ম্যাম, আমাদের কি কালকে থেকে অফলাইন ক্লাস স্টার্ট হবে কি? না না না, আপনাদের হচ্ছে নোটিশ যেটা এসছে সেটা হচ্ছে 27 বা 28 পর্যন্ত, 27 পর্যন্ত আর কি এখন সার্টিন যে আপনার অফলাইন ক্লাস হবে না, অনলাইন ক্লাস হবে। বাট আমাদের জন্য অনলাইন ক্লাস না হলেই বেটার হতো, বিকজ অ্যাকাউন্টিং কোর্সে একটু হ্যান্ডস অন প্র্যাকটিস না করালে সেটা আমার স্যাটিসফ্যাকশন কাজ করছে না। আই ডোন্ট নো আপনাদের কি অবস্থা। আনফরচুনেটলি হচ্ছে না, 27 পর্যন্ত এখন পর্যন্ত ডেট দেওয়া আছে আর কি, যে অনলাইন ক্লাসই হবে। এখন এর পরে হোপফুলি অফলাইনে স্টার্ট হবে আর কি। ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, সো লাস্ট লাস্ট আমাদের প্রবলি এটাই মনে হয় লাস্ট প্রভিশনের। আচ্ছা না, আরো দুইটা প্রভিশন আছে, দুইটার মধ্যে এগুলো ইজিয়ার আর কি, সো তো কঠিন কিছু না। সো আরো আরো দুইটা প্রভিশনের অ্যাপ্লিকেশন আমরা দেখবো, যেমন অনারাস কন্ট্রাক্ট প্রভিশন। সো এটা আপনারা আগে হয়তো পড়েননি। অনার্স কন্ট্রাক্ট করেছেন কোথাও? নো ম্যাম, আজকে প্রথম শুনলামই না। আচ্ছা, সো এই অনারাস কন্ট্রাক্ট প্রভিশন হচ্ছে কিরকম? এটা হচ্ছে এমন একটা প্রভিশন যেটা আপনার এটাকে যদি আপনি ডিফাইন করতে হয় তাহলে আমাকে বলতে হবে দিস কন্ট্রাক্ট আর ones in which the unavoidable cost of meeting the obligation exceed the economic benefits expected to be received. দ্যাট মিনস আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমাকে এই এক্সাম্পলটা দিতে হবে যে, যেমন ধরেন আপনি একটা প্রপার্টি রেন্ট আউট করেছেন। হ্যাঁ, এই যে প্রপার্টি রেন্ট আউট করেছেন, আপনি একটা এগ্রিমেন্ট করেছেন প্রপার্টি রেন্ট আউট করার জন্য, বাট সেটা দেখা যাচ্ছে কি আপনার আর প্রয়োজন হচ্ছে না, but that means that is no longer needed or that can no longer be made use of profitable. আপনি যে এগ্রিমেন্টটা করেছেন আপনার যে কোনো একটা পার্টির সাথে, অবভিয়াসলি একটা এগ্রিমেন্ট দুইটা পার্টির মধ্যেই হয়। তো আপনি যে পার্টির সাথে এগ্রিমেন্টটা করেছেন একটা প্রপার্টি রেন্ট আউটের জন্য, বাট এখন দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এই কন্ট্রাক্টটা আপনার জন্য আর প্রয়োজন নেই, বা হচ্ছে এটা আপনার জন্য প্রফিটেবল হচ্ছে না। সো বেটার এটা আপনি সেটাকে ট্রাই করবেন কি অ্যাভয়েড করার, রাইট? বাট আপনি যখন কন্ট্রাক্টটা করছিলেন তখন কিন্তু আপনি এক্সপেক্ট করেন নাই যে এরকম আনঅ্যাভয়েডেবল একটা সিচুয়েশন অ্যারাইজ হতে পারে। সো সেই ক্ষেত্রে এই ধরনের কন্ট্রাক্টের জন্য যে প্রভিশনটা ক্রিয়েট করা হয় সেটাকে বলা হচ্ছে অনারাস কন্ট্রাক্ট। একটু পরে একটা ইলাস্ট্রেশন দেখবো, সেটা দেখলে আরেকটু ক্লিয়ার হবে। বাট এটা রেকর্ডিংটা কিভাবে হয় দেখেন, দ্য এক্সপেক্টেড কস্ট শুড রিফ্লেক্ট দ্য লিস্ট নেট cost of exiting from the contract, which is the lower of the cost of fulfilling the contract or the compensation or penalties. যেমন ধরেন আমি যেটা কথা বলছিলাম, আপনি একটা পার্টির সাথে এগ্রিমেন্ট করেছেন প্রপার্টি রেন্ট আউট করার জন্য। এখন সাডেনলি আপনি বলছেন যে হচ্ছে কি
আপনি আপনার আহ, আপনার বিজনেসটাকে অন্য কোথাও শিফট করবেন। সো বাট আপনি কিন্তু কন্ট্রাক্ট করে ফেলেছেন 3 ইয়ার্স এর জন্য, এখন আপনি কি চাইলে কন্ট্রাক্ট অ্যাভয়েড করতে পারবেন? পারবেন না। তো আইদার আপনাকে কি করতে হবে, ওই কন্ট্রাক্টের ফুল কস্টটা বেয়ার করতে হবে, অর আপনাকে একটা পেনাল্টি চার্জ করতে হবে, পেনাল্টি দিয়ে সেই কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে হবে। এখন এই ক্ষেত্রে আপনি রেকর্ড করবেন কোন অ্যামাউন্টটা। ফর এক্সাম্পল, আপনার কাছে অপশন আছে যে আহ, আপনি হচ্ছে কি আপনাকে আপনাকে কোনো অপশনই দেয় নাই যে পেনাল্টি দিয়ে কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারে চাইলে, এই অপশনটা দেয়ই নেই। তাহলে আপনাকে ফুল কন্ট্রাক্ট কস্টটা বেয়ার করতে হবে। লেটস সে আপনি ধরেন 5 লাখের জন্য কন্ট্রাক্টটা করেছিলেন, তাহলে ওই 5 লাখই পে করতে হবে। বাট বাই এনি চান্স যদি আপনাকে আপনার পার্টি, আপনি যে পার্টির সাথে কন্ট্রাক্টটা করেছেন, সেই পার্টি যদি আপনাকে একটা অপশনস দেয় যে হচ্ছে একটা আপনার কি বলে পেনাল্টি পে করার থ্রুতে আপনি কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবেন। তো এই পেনাল্টির অ্যামাউন্টটা ধরেন 4 লাখ, তাহলে আপনি এখন প্রভিশন কতটুকু অ্যামাউন্টের জন্য ক্রিয়েট করবেন তাহলে? বলেন তো লজিক্যালি কি মনে হয় যে অর্গানাইজেশনের প্রভিশন রেকর্ড করা কি 5 লাখ, তখন কি যখন অপশনটা পাচ্ছে তখন কি সে 5 লাখের জন্য প্রভিশন বা লাইবিলিটিটা ক্রিয়েট করবে, নাকি হচ্ছে 4 লাখের জন্য ক্রিয়েট করবে? কত অ্যামাউন্টের জন্য ক্রিয়েট করতে পারে ইন জেনারেল চিন্তা করে বলেন, মানে আপনার কি মনে হচ্ছে যে কোনটা করা উচিত 4 লাখ। 4 লাখের জন্য? এক্স্যাক্টলি। সো এই জিনিসটা এখানে বলা আছে যে দ্য এক্সপেক্টেড কস্ট শুড রিফ্লেক্ট দ্য লিস্ট নেট কস্ট অফ এক্সিটিং ফ্রম দ্য কন্ট্রাক্ট। আপনি ওই কন্ট্রাক্টটা থেকে বের হয়ে যেতে চাচ্ছেন একটা পেনাল্টি পে করে, সেটা যদি হুইচ ইজ দ্য লোয়ার অফ কস্ট অফ ফুলফিলিং দ্য কন্ট্রাক্ট, আপনি যদি কন্ট্রাক্টটা ফুলফিল করেন তাহলে আপনাকে পে করতে হবে 5 লাখ। বাট আপনি যখন এখন কম্পেনসেশন বা পেনাল্টি পে করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে পে করতে হবে 4 লাখ। সো ডেফিনেটলি আপনি লোয়ার ওয়ানটাই চুজ করবেন, রাইট? সো এই ধরনের কন্ট্রাক্ট গুলাকেই বলা হচ্ছে অনারাস কন্ট্রাক্ট, যেটার জন্য আমাদের প্রভিশন ক্রিয়েট করতে হচ্ছে। প্রভিশনটা আমরা তখনই ক্রিয়েট করব, এগেইন প্রভিশনের যে কন্ডিশন, এগেইন সেটা হচ্ছে আমি যখন রিজনেবলি অ্যামাউন্টটা এস্টিমেট করতে পারবো, সেক্ষেত্রে আমি প্রভিশনটা কন্ট্রাক্ট করব। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড দ্য আনঅ্যাভয়েডেবল কস্ট অফ মিটিং দ্য অব্লিগেশনস exceed the economic benefits expected to be received. So একটা এক্সাম্পল দেখেন, এখানে বলছে সুমার্ট স্পোর্টস অপারেটস প্রফিটেবলি ইন এ ফ্যাক্টরি দ্যাট ইট হ্যাজ লিজড and on which it pays monthly rentals. Sumat decides to relocate its operation to another facility. However, the lease on the old facility continues for the next 3 years. So সুমার যেটা করেছে সেটা হচ্ছে সে একটা লিজ নিয়েছে মান্থলি বেসিসে একটা ফ্যাক্টরি, বাট সে এখন দেখছে যে তার তার বিজনেসের অপারেশনটা সেই লোকেশন থেকে অন্য একটা লোকেশনে সে রিলোকেট করবে। বাট সে সে লিজের যে কন্ট্রাক্টটা করেছে সেটা কিন্তু 3 ইয়ার্স এর জন্য করেছে। আনফর্চুনেটলি সুমার cannot cancel the lease, nor will it be able to sublet the factory to another party. So এখানে দেখেন, এখন অপশনে বলা আছে যে আনফর্চুনেটলি সুমার্ট হচ্ছে কি চাইলেও লিজের কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবে না, এন্ড অন্য কাউকে যে সে সাবলেট হিসেবে সেটা রেন্ট আউট করবে সেটার অপশনও নাই। And the expected cost to satisfy this onerous contract are 2 lakh. So এই ক্ষেত্রে যেহেতু তার কোনো ধরনের অপশনসই নাই, তাহলে সে ক্ষেত্রে তাকে কি করতে হবে? তাকে এই পুরা 2 লাখ অ্যামাউন্টটাই লস হিসেবে রিকগনাইজ করতে হবে না, বিকজ সে তো হচ্ছে কি করছে, তার বিজনেসকে রিলোকেট করছে, বিজনেসের অপারেশনসটা সেখানে রান করতে পারছে না, যেটা থেকে সে বেনিফিটস জেনারেট করতো, এই এক্সপেন্সার হতে তো সে বেনিফিট জেনারেট, বাট সেটা এখন রিলোকেট করতে হচ্ছে। এখন রিলোকেট করতে হচ্ছে দেখে আবার ওল্ড যে ফ্যাসিলিটিসটা কন্ট্রাক্টটা করেছিল সেটার অ্যামাউন্টটাও পে করে দিতে হচ্ছে, তাহলে এটা তার জন্য একটা লস না? সো জার্নাল এন্ট্রিটা হবে তখন লস অন লিজ কন্ট্রাক্ট ডেবিট, লিজ কন্ট্রাক্ট লাইবিলিটি ক্রেডিট। সো এক্ষেত্রে আপনি লস যেহেতু ইনকার্ড হতে পারে, দ্যাটস ওয়াই আপনি কি করছেন, সেটাকে জার্নাল দিচ্ছেন। এটাকে এক্সপেন্স হিসেবে দিচ্ছেন না কেন? বিকজ এটা আপনার জন্য এক্সপেন্স না, এটা আপনার জন্য একটা লস ইনকার্ড হচ্ছে, এটা আনঅ্যাভয়েডেবল কস্ট একটা। আপনি এস্টিমেট
আপনার রেগুলার অপারেশন থেকে জেনারেট হচ্ছে সেরকম কিন্তু না। যদি রেগুলার অপারেশন থেকে জেনারেট হতো কস্টটা, তাহলে সেটাকে আমরা এক্সপেন্স বলতাম, বাট এটা তো রেগুলার অপারেশন থেকে হচ্ছে না। এটা দেখা যাচ্ছে একটা একটা আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন থেকে অ্যারাইজ করছে, এবং এটা আপনার জন্য টোটালি লস। দ্যাটস ওয়াই আমরা বলছি যে লস অন লিজ কন্ট্রাক্ট ডেবিট, লিজ কন্ট্রাক্ট লাইবিলিটি ক্রেডিট 2 লাখ। এখন এর পরে আসেন, পরে যদি আপনাকে এমন অপশন দেয় যে assume the same facts as above for the SUMAT example and the expected cost to fulfill the contract are 2 lakh. However, SUMAT can cancel the lease by paying a penalty of 1,75,000. So এখন আপনার একটা অপশন আছে যে আপনি 2 লাখ টাকা যে কন্ট্রাক্ট কস্ট ছিল, সেটা আপনি চাইলে পেনাল্টি পে করে 1,75,000 এর মধ্যে সেটেল করে ফেলতে পারেন। তাহলে আপনি তখন কি করবেন? তখন আপনি আর 2 লাখ টাকার জার্নাল দিবেন না, আপনি তখন সেম জার্নাল, জাস্ট অ্যামাউন্টটা ডিফারেন্ট হবে। আপনি এখন 1,75,000 পেনাল্টি পে করে কি করবেন? কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিবেন। সো আপনার জার্নাল হবে লস অন লিজ কন্ট্রাক্ট ডেবিট এন্ড লিজ কন্ট্রাক্ট লাইবিলিটি ক্রেডিট। ক্লিয়ার? অনারাস কন্ট্রাক্ট কি এন্ড অনারাস কন্ট্রাক্টের জন্য প্রভিশন কিভাবে রাখে? হুম। সো এরপরে দেখেন আরেকটা লাস্ট আমাদের একেবারে প্রভিশন রিলেটেড অ্যাপ্লিকেশন হচ্ছে লাস্ট। এটার দেখেন রিস্ট্রাকচারিং প্রভিশন। রিস্ট্রাকচারিং প্রভিশন হচ্ছে মেইনলি আপনি যখন আপনার বিজনেসকে রিডিজাইন করছেন বা রিস্ট্রাকচার করছেন, এবং হচ্ছে আপনার সেটা রিস্ট্রাকচারিং বা রিডিজাইনটা আপনার কন্ট্রোল অ্যান্ড প্ল্যান করছে হচ্ছে ম্যানেজমেন্ট। এবং দেখবেন যে হচ্ছে এই ক্ষেত্রে রিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে একটা ম্যাটেরিয়াল চেঞ্জেস আসতে হবে। ম্যাটেরিয়াল চেঞ্জেস মিনস আপনার একটা সিগনিফিকেন্ট চেঞ্জেস আসতে হবে বিজনেসে, সেক্ষেত্রে আপনি রিস্ট্রাকচারিং এর জন্য প্রভিশন রাখবেন। এখন এটা সবসময় যে রাখতে হবে সেটা কিন্তু না। আইএফআরএস কিছু কস্টের জন্য বলেছে যে রিস্ট্রাকচারিং প্রভিশন রাখা যাবে, আর কিছু কস্ট কস্টের জন্য রিস্ট্রাকচারিং প্রভিশন রাখা যাবে না। সেই এলিমেন্টস গুলো দেওয়া আছে, দেখেন যেমন হচ্ছে এমপ্লয়ি টার্মিনেশন কস্ট রিলেটেড ডিরেক্টলি টু দ্য রিস্ট্রাকচারিং। এখন আপনি যখন একটা বিজনেসকে রিস্ট্রাকচার করছেন, তখন আপনার এমন হতে পারে যে আপনাকে কিছু এমপ্লয়ি টার্মিনেট করে দিতে হতে পারে। সো কিছু এমপ্লয়ি যখন টার্মিনেট করে দিবেন, তখন কিন্তু এটার জন্য একটা কস্ট অ্যারাইজ হতে পারে। সো সেটার জন্য আপনি কি করতে পারবেন? রিস্ট্রাকচারিং প্রভিশন বা রিস্ট্রাকচারিং লাইবিলিটি ক্রিয়েট করে রাখতে পারেন। দেন কন্ট্রাক্ট টার্মিনেশন কস্ট, এই যে আমরা যেমন অনারাস কন্ট্রাক্টটা দেখলাম, রাইট? সো এই অনারাস কন্ট্রাক্টের জন্য আমরা যেমন কি করছি, প্রভিশন রাখছি। সো এই ক্ষেত্রেও দেখেন রিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে কন্ট্রাক্ট টার্মিনেশন হতে পারে, সেই ক্ষেত্রে আমি একটা রিস্ট্রাকচারিং প্রভিশন ক্রিয়েট করবো, এবং অনারাস কন্ট্রাক্ট প্রভিশন। সো এই শুধুমাত্র এগুলোর জন্য আমরা কি রিস্ট্রাকচারিং প্রভিশনটা রাখবো। আর যেগুলোর জন্য রাখবো না সেগুলো এখানে দেওয়া আছে, এগুলো জাস্ট একটু পড়ে পড়ে দেখবেন, তাহলেই হবে। এখানে সবগুলোই যে একেবারে নেসেসারি সেটাও না, জাস্ট আইএফআরএস কিছু আর কি গাইডলাইন্স দিয়েছে। সো আমরা একটা আহ, আমরা একটা ইয়ে দেখি, এক্সাম্পল দেখি। এখানে বলেছে দেখেন, on December 12, 2019, Rodea Group decided to close down a division making solar panels. On December 20, 2019, a detailed plan for closing down the division was finalized. Letters were sent to the customers warning them to seek an alternative source of supply, and termination notice were sent to the staff of the division. And Rodea estimates that it is probable that it will have a 5 lakh in restructuring cost. এখানে দেখেন রোদেয়া কি করছে, আগে থেকেই প্ল্যান করেছে তাদের ম্যানেজমেন্ট, এবং তারা কি করেছে, তাদের যে এমপ্লয়িজ আছে তাদের কাছে বা কাস্টমার আছে তাদের কাছে কি করেছে, লেটার সেন্ড করেছে যে তারা কি করবে, তাদের হচ্ছে ক্লোজ ডাউন করবে একটা ডিভিশন। এন্ড তারা আবার যেটা করেছে, তারা প্রবাবলি এস্টিমেট করতে পেরেছে যে এটার জন্য তাদের 5 লাখ টাকা হচ্ছে কি হতে পারে, রিস্ট্রাকচারিং কস্ট হতে পারে। এখন দ্য কোয়েশ্চেন ইজ, শুড রোদেয়া রিপোর্ট এ রিস্ট্রাকচারিং লাইবিলিটি ইফ ইট হ্যাজ কস্ট রিলেটেড টু দ্য রিস্ট্রাকচারিং? এখানে কি মনে হয়, সে লাইবিলিটি কি জেনারেট করা উচিত?
লাইবিলিটি কি জেনারেট করা উচিত? এখানে দেখেন তারা কিন্তু কাস্টমারকে ইনফর্ম করেছে লেটারের থ্রুতে, এন্ড তারা এস্টিমেট করছে এই রিলেটেড 5 লাখ টাকা রিস্ট্রাকচারিং কস্ট হবে। তাহলে এটা রিজনেবলি এস্টিমেট করতে পেরেছে না? সেক্ষেত্রে কি করতে হবে? আছেন ক্লাসে? লায়াবিলিটি ধরতে হবে। হ্যাঁ, যেহেতু এটা একটা কনস্ট্রাকটিভ অব্লিগেশন ক্রিয়েট করছে, সেক্ষেত্রে বিকজ তারা দেখেন তারা কিন্তু আগে থেকে ইনফর্ম করেছে, এন্ড এটার একটা ভ্যালিড এক্সপেকটেশন জেনারেট হচ্ছে যে আমাকে একটা কি আহ ইয়ে দেওয়া হবে, মানে আমাকে একটা পেনাল্টি পে করবে কোম্পানির পক্ষ থেকে। সো এই রিলেটেড একটা টোটাল যে কস্ট হতে পারে কোম্পানি সেটা প্রবাবলি এস্টিমেট করেছে যে 5 লাখ টাকা হবে। সো সেক্ষেত্রে কোম্পানিকে কি রিস্ট্রাকচারিং কস্টের জন্য একটা প্রভিশন রাখতে হবে। দ্যাটস অল অ্যাবাউট প্রভিশন। অ্যান্ড এরপরে দেখি যে আমরা প্রভিশনের অ্যাপ্লিকেশনস গুলো দেখলাম, বাট এখানে হচ্ছে আমাকে দেখতে হবে যে প্রভিশনসটাকে আমরা কিভাবে ডিসক্লোজ করছি, বা আইএস কি বলে প্রভিশন ডিসক্লোজারের ক্ষেত্রে। তো আইএস যেটা বলে, আমরা আইএস 37 থেকে একটু দেখি। আইএস 37-এ দেখেন, এটা স্লাইডেও আছে, যে স্লাইডে 2টা ক্রাইটেরিয়ার কথা বলা আছে, বাট IS 37 wise, according to IS 37, what are the disclosure requirement of reporting provision, বা what are the disclosure requirement of provision? সো এরকম কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে। এগুলো আপনার আইএস আইপিএস থেকে কিন্তু এই টাইপের কোয়েশ্চেনই আসে, যে ডিসক্লোজার আর রিকোয়ারমেন্টস কি অ্যাজ পার এজ আইএস, বা হচ্ছে রিকগনিশন এন্ড মেজারমেন্ট ক্রাইটেরিয়া কি। এই জিনিসগুলোর জন্যই কিন্তু আপনাদের এই আইএসটা পড়তে হবে। আমি যে বইয়ের আমি যে চ্যাপ্টারটা দেখিয়েছি সেটা কিন্তু আইএস এর অ্যাপ্লিকেশন উইথ অল দিস ক্রাইটেরিয়া। এখানে যে ক্রাইটেরিয়ার কথাগুলো বলা আছে সেগুলাই কিন্তু ওই আমি যে ম্যাথস দেখিয়েছি, অ্যাপ্লিকেশন গুলো দেখিয়েছি সেটার সাথে কানেক্টেড। বাট থিওরিটিক্যালি যখন আপনাকে কোনো কোয়েশ্চেন করবো তখন কিন্তু এই অ্যাজ পার এজ আইএসই কিন্তু আপনাকে অ্যান্সার করতে হবে। সো আমরা একটু ডিসক্লোজার ক্রাইটেরিয়া কি কি দেওয়া আছে দেখি। এখানে দেখেন, যখন আপনি প্রভিশন গুলোকে ডিসক্লোজ করবেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করবেন, ডিসক্লোজ মিনস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করবেন, তখন দেখেন কিভাবে করতে হবে। বলছে যে ক্যারিং অ্যামাউন্ট এট দ্য বিগিনিং এন্ড for each class of provision an entity shall disclose the carrying amount at the beginning and the end of the period. That means যে কোনো প্রভিশন যেটা আপনি রিপোর্ট করছেন সেটার ক্যারিং অ্যামাউন্টটা দেখাতে হবে বোথ বিগিনিং এবং এন্ডিং। যেমন বিগিনিংটা কই থেকে আসতে পারে, আপনি প্রিভিয়াস ইয়ারেও তো প্রভিশন থাকতে পারে, রাইট? সো ওই প্রভিশনটাকেও আপনাকে কি কারেন্ট ইয়ারে ডিসক্লোজ করতে হবে, এবং এন্ডিং পিরিয়ডে কতটুকু হচ্ছে সেটাও দেখাতে হবে। দেন এডিশনাল প্রভিশন মেড ইন দ্য পিরিয়ড ইনক্লুডিং ইনক্রিজেস টু এক্সিস্টিং প্রভিশন, মানে ওই কারেন্ট পিরিয়ডে কতটুকু প্রভিশন নতুন করে অ্যারাইজ করেছে সেটা দেখাতে হবে। দেন অ্যামাউন্ট ইউজড ডিউরিং দ্য পিরিয়ড, কতটুকু প্রভিশনের ইনকার্ড হয়েছে কারেন্ট ইয়ারে সেটা ডিসক্লোজ করতে হবে। দেন আনইউজড অ্যামাউন্ট রিভার্স ডিউরিং দ্য পিরিয়ড, এবং আনইউজড অ্যামাউন্ট প্রভিশনের জন্য যে ক্রিয়েট করেছেন আপনি, মনে করেন এনভায়রনমেন্টাল প্রভিশন ক্রিয়েট করেছেন, সেটার জন্য একটা কারেন্ট ইয়ারে কিছু ইনকার্ড হয়েছে সেটা পে করে দিয়েছেন, সেটাকে শো করছেন, এবং আনইউজড নেক্সট ইয়ারের যে রিমেনিং যে অ্যামাউন্ট আছে সেটা আনইউজড অ্যামাউন্ট, সেটা কতটুকু সেটাও আর কি ডিসক্লোজ করতে হবে। এটার কথা বলছি। এগুলো হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যখন আপনি রিপোর্ট করবেন লায়াবিলিটি হিসেবে, সো সেটার এগেনস্টে কিন্তু অ্যানুয়াল রিপোর্টে দেখবেন যে নোটস দেয়া থাকে, মানে আপনি এই অ্যামাউন্টটা কিভাবে ক্যালকুলেট করেছেন, যেটাকে আমরা বলছি যে ডিসক্লোজার। আপনারা কি অ্যানুয়াল রিপোর্ট, প্র্যাকটিক্যালি অ্যানুয়াল রিপোর্ট দেখেছেন, রিভিউ করেছেন কোনো কোর্সে? আগের কোর্সে দেখছিলাম। আগের কোর্সে করেছেন? তো সেখানে দেখবেন, সেখানে হচ্ছে প্রভিশন আছে কিনা দেখবেন, এবং প্রভিশনের এগেনস্টে যে নোটস প্রিপেয়ার করেছে ডিসক্লোজারে সেটা দেখবেন, সেখানে কি কি ডিসক্লোজ করেছে দেখবেন। তখন আপনারা এই যে এইখানে যেগুলো যে ক্রাইটেরিয়া গুলো বলা আছে ওরা কিন্তু এগুলো ফলো করে ডিসক্লোজ করে অ্যামাউন্ট গুলা। বুঝতে পেরেছেন?
সো এরপরে দেখেন এখানে আরো বলা আছে ডিটেলসে যে an entity shall disclose the following for each class of provision। এখানে এই জিনিসগুলো যখন আপনারা নিজেরা পড়বেন তখন অটোমেটিক্যালি আর কি বুঝবেন, বাট মেইন সামারি হচ্ছে এই যে এইগুলো 84 এর আন্ডারে যেগুলো বলা আছে এগুলো সবগুলোই হচ্ছে ডিসক্লোজার ক্রাইটেরিয়া। তো এরপরে আরেকটু ডিটেলস দেওয়া আছে, এগুলা রিড আউট করলেই বুঝবেন। আমি আর না যাই ফার্দার। এখন আসেন কন্টিনজেন্ট অ্যাসেট কি, কন্টিনজেন্ট লাইবিলিটি কি। এটা দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। এটা খুবই শর্ট, এটা খুব বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিটস তো লাগবে আমার শেষ করতে। সো কন্টিনজেন্ট অ্যাসেট কি, কন্টিনজেন্ট লাইবিলিটি কি, আমাকে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে কন্টিনজেন্ট অ্যাসেট এবং প্রভিশন, কন্টিনজেন্ট লাইবিলিটি, কন্টিনজেন্ট অ্যাসেট এবং প্রভিশনের মধ্যে আমাকে কি ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। সো কন্টিনজেন্ট লাইবিলিটিসও কাইন্ড অফ লাইবিলিটিস, বাট এটা হচ্ছে একটা পসিবল অব্লিগেশন, মানে এই অব্লিগেশনটা অ্যারাইজ হতে পারে ফর হুইচ রিলায়েবল এস্টিমেট ক্যানট বি মেড। আমরা যেটা প্রভিশনের ক্ষেত্রে বলছিলাম, প্রভিশনও কিন্তু কি একটা লাইবিলিটি, রাইট? বাট যেটার জন্য আমরা কি রিলায়েবলি অ্যামাউন্ট এস্টিমেট করতে পারি যে অ্যামাউন্ট কত হবে লাইবিলিটি, কিন্তু আমরা ওই প্রভিশনটাকে তখনই কন্টিনজেন্ট বলতে পারবো যখন এটার জন্য আমি কি অ্যামাউন্ট রিলায়েবলি কোনো অ্যামাউন্ট এস্টিমেট করতে পারবো না। ওকে, দ্যাটস ওয়াই এটা বলছে যে যদি এই ফলোইং এখানে যে কিছু ক্রাইটেরিয়াস আছে এগুলো দেখেন, এগুলো যদি ফিল আপ করে তাহলে আমরা সেটাকে কি বলবো, কন্টিনজেন্ট লাইবিলিটি বলবো। যেমন এটা হচ্ছে একটা পসিবল অব্লিগেশন, দ্যাট মিনস এটা এখনো কনফার্ম না, এটা হবে কি হবে না, এটা ডিপেন্ড করছে ফিউচার ইভেন্টস এর উপর, ফিউচার যে ইভেন্টসটা অকার্ড হবে সেটার উপর ডিপেন্ড করছে যে এই অব্লিগেশনসটা আমাকে পে করতে হবে নাকি হবে না। Then a present obligation for which it is not probable that a payment will be made. And lastly, a present obligation for which a reliable estimate of the obligation cannot be made. তো এটা এমন একটা অব্লিগেশন যেটা ইন ফিউচার ইভেন্টস এর উপর ডিপেন্ড করছে এবং এটা প্রবাবল না এটার পেমেন্ট করতে হবে কি হবে না। দেন আপনার কি লাস্টলি যেটা সেটা হচ্ছে রিলায়েবলি এস্টিমেট করতে পারছেন না। শরীফ সিয়াম কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন, ম্যাম একজন জয়েন হতে পারছে না, অর্ক। বুঝতেছি না। অর্ক নামে একজন জয়েন হতে যাচ্ছে আর কি, লাইন চলে গেছিল তো। সে কি স্টার্টিং এ জয়েন করেছে? আমি এখন লাস্ট মোমেন্টে যারা জয়েন করছে হ্যাঁ আমি ম্যাম, ও সকাল থেকে ছিল আর কি, ওর কারেন্ট চলে গেছিল, ডিসকানেক্ট হলো, এর জন্য আবার আর কি। এখানে অনেকেই আছে, আমি লাস্ট পর্যন্ত দেখেছি 90 পার্টিসিপেন্টস ছিলেন, সো অনেকে আর কি লাস্টে জয়েন করছে। ওকে, সো কন্টিনজেন্ট লাইবিলিটি কি বুঝতে পেরেছেন? আমি এক্সাম্পল দেবো, একটু পরে আসছি। কন্টিনজেন্ট লাইবিলিটি আমরা তখনই বলবো একটা লাইবিলিটিকে যখন এই ক্রাইটেরিয়া গুলো মিট আপ করবে। তো এখানে দেখেন ইলাস্ট্রেশন বা এটা আমি কিভাবে ডিসাইড করবো যে এটা রিলায়েবল এস্টিমেট হচ্ছে কিনা বা এটা কখন প্রভিশন হবে কখন লাইবিলিটি হবে। এখানে দেখেন এখানে কিছু ক্রাইটেরিয়া গাইডলাইন্স দেওয়া আছে, এটা একেবারেই যে ফিক্সড গাইডলাইন্স সেটা না, বাট আইএস আইএফআরএস আর কি এই গাইডলাইন্সটা দিয়ে থাকে। এই বইয়ের যে রাইটাররা তারা এই গাইডলাইন্সটা দিয়েছে। যেমন আপনার একটা অব্লিগেশন হওয়ার চান্সেস যদি অ্যাটলিস্ট 90% থাকে, একটা লাইবিলিটি পে করতে হবে আপনাকে ইন ফিউচারে, সেটার চান্সেস যদি 90% আপনি শিওর থাকেন যেটা 90% আপনাকে পে করতে হতে পারে, তখন আপনাকে এটা কি করতে হবে, প্রভিশন লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করতে হবে এবং আপনি সেটার এগেনস্টে প্রভিশন ক্রিয়েট করবেন, এটাকে লাইবিলিটিতে রিপোর্ট করবেন। দেন প্রবাবল কখন বলছি, এই যে ক্রাইটেরিয়াটাকে বলছে ভার্চুয়ালি সার্টেন, দ্যাট মিনস আপনার অব্লিগেশনটা হওয়ার চান্সেস হচ্ছে 90%, অ্যাটলিস্ট 90%, দ্যাট ইজ কল্ড ভার্চুয়ালি সার্টেন অ্যান্ড ইউ শুড রিপোর্ট ইট অ্যাজ এ লাইবিলিটি। দেন প্রবাবল, মোর লাইকলি দেন নট, যেটার প্রবাবিলিটি হবে হচ্ছে 51 থেকে 89%, দ্যাট মিনস এটা অলমোস্ট প্রবাবল যে আপনাকে এটা লাইবিলিটি ইনকার্ড হতে পারে ইন ফিউচারে। ইন দ্যাট কেস এগেইন অলসো ইউ শুড রিপোর্ট that obligation as a liability. Possible but not probable. Possible but not probable. এটার মানে হচ্ছে কি, আপনি আপনার একটা লাইবিলিটি অ্যারাইজ করার চান্সেস আছে, বাট দিস ইজ নট প্রবাবল ইয়েট, দ্যাট মিনস বিলো 50% চান্সেস। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনি সেটাকে লাইবিলিটি হিসেবে দেখাতে পারবেন না। যেটা করতে হবে আপনাকে নোটসে ডিসক্লোজ করতে হবে যে
একটা ফর এক্সাম্পল আমি যদি বলি ল সুইটের যে এক্সাম্পল গুলো আমরা দেখেছি, ল সুইট কেস ফাইল করেছে একটা কোম্পানির এগেনস্টে। সো এক্ষেত্রে লিটিগেশন কেস যেগুলো আছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমার এই এই কেস বা এই ল সুইটের আউটকামটা আমার ফেভারে আসার চান্সেস কম, দ্যাট মিনস 50%-এর কম। সেক্ষেত্রে আমি এটাকে বলতে পারি কি পসিবল বাট নট প্রবাবল। সেক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি কোনো ধরনের কি করব না, লাইবিলিটি রিকগনাইজ করব না, এটাকে আমাকে কি করতে হবে, নোটসে ডিসক্লোজ করতে হবে। দ্যাট ইজ আপনার কি কন্টিনজেন্ট লাইবিলিটি, যেটা আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রিপোর্ট করতে পারবেন না, বাট আপনাকে ডিসক্লোজারে মেনশন করতেই হবে যে এরকম একটা লসুইট চলছে এই কোম্পানির এগেনস্টে অ্যান্ড দ্য আউটকাম মে বি ফেভারেবল অর নট ফেভারেবল, এভাবে করে রিপোর্ট করতে হবে। আর যদি লেস দেন 5% চান্সেস থাকে যে এটা হবে, তাহলে সেক্ষেত্রে ডিসক্লোজারও প্রয়োজন নেই, আপনি ডিসক্লোজারও দিবেন না। বুঝতে পেরেছেন? এন্ড কন্টিনজেন্ট অ্যাসেট কোনটা তাহলে? কন্টিনজেন্ট অ্যাসেট হচ্ছে এটা, আমরা কন্টিনজেন্ট লাইবিলিটির ক্ষেত্রে বলেছি পসিবল লাইবিলিটি, পসিবল অব্লিগেশন। আর কন্টিনজেন্ট অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে পসিবল অ্যাসেট। এটা হচ্ছে কি আমার লাইবিলিটির ক্ষেত্রে দেখা যায় যে আমাকে ইন ফিউচারে হয়তো পে করতে হতে পারে, এই টাইপের সিচুয়েশন অ্যারাইজ করে। বাট কন্টিনজেন্ট অ্যাসেটের ক্ষেত্রে হচ্ছে কি আপনি কোনো একটা কোনো একটা অ্যামাউন্ট রিসিভড করার একটা চান্সেস আছে। যেমন আপনি কোনো গিফটস পেতে পারেন, অর্গানাইজেশনে কোনো ডোনেশনস আসতে পারে, কোনো বোনাসেস আসতে পারে, সেটাকে বলছে হচ্ছে কি কন্টিনজেন্ট অ্যাসেট। অথবা এমন হতে পারে যে আপনি আপনি একটা ট্যাক্স ডিসপিউট চলছিল গভর্নমেন্টের সাথে, বাট সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি আপনার একটা লসুইট ফাইল করেছেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সেটা আপনার ফেভারেবলে আসাতে ড্যামেজটা আপনাকে পে করতে হয়নি, বরঞ্চ উল্টা আপনি পেয়েছেন। সেটা ধরেন ট্যাক্স ডিসপিউটের কারণে হতে পারে লসুইটটা। সো সেক্ষেত্রে আপনি রিফান্ড পেয়েছেন গভর্নমেন্ট থেকে। এটা কিন্তু ডিপেন্ড করছে ইন ফিউচারের উপর, এটা কি হবে কি হবে না, এই অ্যামাউন্টটা রিসিভ করবেন কি করবেন না, সেটা ডিপেন্ড করছে ফিউচারের উপর। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড পসিবল অ্যাসেট। সো এই ধরনের যে ট্রানজেকশন গুলো আছে, যে এই ধরনের যে ইভেন্টস গুলো আছে, সেটাকে আমরা বলছি কন্টিনজেন্ট অ্যাসেট। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, দেখেন পেন্ডিং কোর্ট কেসেস উইথ এ প্রবাবল ফেভারেবল আউটকাম। আউটকাম হচ্ছে আপনার ফেভারেবল আসতে পারে, বাট একটা জিনিস মনে রাখবেন, কন্টিনজেন্ট অ্যাসেট হোক কন্টিনজেন্ট লাইবিলিটিস হোক, এটা আমরা কখনোই হচ্ছে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকগনাইজ করি না। রেদার আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি ফাইন্যান্স ডিসক্লোজারে রিপোর্ট করতে, এটা আমাদেরকে ডিসক্লোজ করতে হয়, এটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি রেকর্ড করি না। বুঝতে পেরেছেন? ক্লিয়ার সবাই? এনি কোয়েশ্চেন? তো এখানেও দেখেন, এখানে লাইবিলিটির মতো এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, বাট লাইবিলিটির ক্ষেত্রে দেখেন, লাইবিলিটির ক্ষেত্রে আমরা যখন এটা মোর লাইকলি দেন নট প্রবাবল যখন থাকে, তখনও কিন্তু আমরা এটাকে কি করি, লাইবিলিটি হিসেবে রিপোর্ট করি। বাট অ্যাসেটের ক্ষেত্রে এতটুকু ফ্লেক্সিবিলিটি নাই আর কি, কারণ আমরা যেহেতু কনজারভেটিভ প্রিন্সিপালস ফলো করি অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে লাইবিলিটি বা কস্ট একে একটু অলওয়েজই রিপোর্ট করার কথা বলে। বাট এই ক্ষেত্রে আপনি অ্যাসেট, আপনার যদি ইন ফিউচারে কোনো ফেভারেবল আউটকাম পান, তাহলে তো সেটা সেই টাইমিং এ আপনি রেকর্ড করতেই পারছেন। বাট যদি এমন হয় যে অ্যাটলিস্ট 90% প্রবাবল, যে আপনি অ্যাটলিস্ট 90% শিওর যে এই অ্যাসেটটা আপনি এই বেনিফিটসটা পাবেন ইন ফিউচারে, বা এই ডোনেশনসটা পাবেন, তাহলে সেক্ষেত্রে সেটা আর কন্টিনজেন্ট অ্যাসেট থাকছে না, সেটা আপনি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে হবে আপনাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। আদারওয়াইজ আপনাকে যেটা করতে হবে যে যদি এমন হয় 51 থেকে 90% প্রবাবল হয় যে আপনি এই ডোনেশনসটা পাবেন বা এই ট্যাক্স ডিসপিউট থেকে আপনার ফেভারেবল আউটকাম আসবে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে অ্যাসেট হিসেবে আর রিকগনাইজ করবেন না, সেটাকে কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে হবে। বাট রিকগনাইজ মিনস আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করতে পারবেন না, আপনাকে কিন্তু আলটিমেটলি ওই নোটসে ডিসক্লোজ করতে হবে যে এরকম অর্গানাইজেশন কোম্পানিতে এরকম একটা কন্টিনজেন্ট অ্যাসেট অ্যারাইজ করতে পারে। ক্লিয়ার সবাই? এটুকু ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, সো এইটুকুই হচ্ছে। এখানে দেখেন আবার কারেন্ট লাইবিলিটিস কিভাবে প্রেজেন্ট করতে হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেটার কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। এটা আপনারা নিজেরা পড়লেই বুঝবেন, এখানে তেমন কোনো এডিশনাল ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা না, জাস্ট এইটুকুই মনে রাখবেন যে লাইবিলিটিস যখন আমরা ডিসক্লোজ করি তখন আমাদের কি করতে হয়,
প্রিভিয়াস ইয়ার অ্যান্ড কারেন্ট ইয়ার দুইটাই আর কি একসাথে শো করতে হয় ফর কম্পারিজন পারপাস। সো এটা আমাদের দেখার বিষয় না। এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিসকাশন। এখন আমি যেটা করব, আমার একটা জাস্ট আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাতে চাচ্ছি, বিকজ আমি শুধুমাত্র ডিসকাস করলেই যে আপনারা বুঝতে পারছেন সেটা কিন্তু না। এখানে আমি জাস্ট একটা আপনাদের এক্সাম্পল দেখাবো কন্টিনজেন্ট অ্যাসেট এন্ড কন্টিনজেন্ট লাইবিলিটির ক্ষেত্রে কিভাবে আমরা আমরা কি বুঝতে পারছি কিনা প্রভিশনস এন্ড কোনটাকে প্রভিশনস বলবো, কোনটার জন্য প্রভিশনস রাখবো, আর কোনটাকে আমরা কন্টিনজেন্সি বলবো, সেটার একটা এক্সাম্পল। এই যে এক্সারসাইজ 13.7টা একটু দেখি আমরা, এটা দেখে আমাদের শেষ। 3টা ট্রানজেকশন আছে, জাস্ট এখানে আমরা দেখবো যে কোনটা প্রভিশন কোনটা লাইবিলিটিস বা কতটুকুর জন্য প্রভিশন রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের টাস্ক আর কি। হ্যাঁ, সো ফার্স্ট এর কোয়েশ্চেনটা দেখেন। আমি 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 আমার সাথে সাথে আপনারাও একটু দেখেন, আমাকে বলতে হবে যে এটা কি প্রভিশন রাখবো নাকি হচ্ছে আমরা এটার জন্য হচ্ছে লাইবিলিটি ক্রিয়েট করবো, নাকি এটা কন্টিনজেন্সি হবে। বুঝতে পেরেছেন? তো দেখেন এখানে বলেছে ডিউরিং 2019 Maverick SA became involved in a tax dispute with the government. Maverick's attorneys have indicated that they believe it is possible that Maverick will lose this dispute. They also believe that Maverick will have to pay the government between 8 lakh to 14 lakh. So tax dispute একটা অ্যারাইজ করেছে ম্যাভরিকের সাথে গভর্নমেন্টের, এবং এইটা প্রবাবল যে ম্যাভরিক এই ডিসপিউটটাতে লুজ হবে। এন্ড দে অলসো বিলিভ যে তারা কত টাকা তাদেরকে ড্যামেজ দিতে হতে পারে সেটাও কিন্তু বলে দিয়েছে, একটা রেঞ্জ বলে দিয়েছে। After the 2019 financial statements were issued, the case was settled with the government for 12 lakh. What amount, if any, should be reported as a liability for this tax dispute as of December 31st, 2019? এখন আমাকে বলেন, এখানে তো বলছে যে ম্যাভরিক এই কেসটা লুজ করার চান্সেস প্রবাবল, এবং এটার জন্য একটা তাদের কত অ্যামাউন্টের লস হতে পারে সেটা একটা রেঞ্জ দিয়ে দিয়েছে। এখন আমাকে এখানে অ্যাকচুয়ালটা কিন্তু দিয়েছে, আমাদের অ্যাকচুয়ালটা আমরা তো 2019 এসে জানতে পারছি, বাট আমাদেরকে অ্যাকচুয়ালটা দেখার আগে আমাদেরকে কি প্রভিশন যখন ক্রিয়েট করতে হয় তখন আমাদের কিভাবে ক্রিয়েট করতে হয়, এই ক্ষেত্রে কি আমি প্রভিশন রাখবো নাকি রাখবো না, বা এক্ষেত্রে কি আমার লাইবিলিটি ক্রিয়েট করা উচিত নাকি উচিত না, আগে এটা বলেন। লাইবিলিটি কি প্রভিশন কি ক্রিয়েট করতে হবে নাকি হবে না? করতে হবে মিস। হ্যাঁ, করতে হবে। কেন? কারণ এটা প্রবাবলি বলে দিয়েছে যে তারা এই কেসটা কি লুজ করবে, এন্ড কত অ্যামাউন্টের জন্য করতে হবে। আর রেঞ্জ বলা আছে 8 লাখ থেকে 14 লাখ, বাট এখানে ইনক্লুড করা আছে যে 12 লাখের জন্য করবে তারা সেটেল। 12টা তো হচ্ছে অ্যাকচুয়ালটা, বাট আমরা হ্যাঁ, তো অ্যাকচুয়ালটা পরে জানতে পারি। জি আমাদেরকে লাইবিলিটি কিন্তু আগে ক্রিয়েট করতে হবে, তাই না? আমাদের জি লাইবিলিটি কিন্তু আগে ক্রিয়েট করতে হয় প্রভিশনটা, বাট অ্যাকচুয়ালটা তো জানতেছি পরে। অ্যাকচুয়ালটা তো যখন জানবো তখন আমরা পে করেই দিব, কিন্তু যখন আমি লাইবিলিটি ক্রিয়েট করছি অ্যাকচুয়ালটা জানার আগে, তখন আমরা কিভাবে করব সেটার জন্য কিন্তু একটা রেঞ্জ দিয়েছে। তো রেঞ্জের মধ্যে কোন অ্যামাউন্টটা আমার জন্য বেটার হবে লাইবিলিটি হিসেবে রেকর্ড করা, এটা বলেছিলাম ক্লাসে, একটু মনে করে রাখবেন। যখন রেঞ্জ দেওয়া থাকবে তখন কি করতে বলেছি? বেস্ট এস্টিমেট কি হবে? মিড পয়েন্ট। এই যে যখন আমাদের এরকম রেঞ্জ দেওয়া থাকবে তখন আমার জন্য বেস্ট এস্টিমেট, আমাদেরকে বলেছে যে প্রভিশন হিসেবে রেকর্ড করতে হলে আমাকে বেস্ট এস্টিমেট ইনফরমেশন ইউজ করে দেন আমাকে কি করতে হবে, অ্যামাউন্টটা রেকর্ড করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু রেঞ্জ দেওয়া আছে তাহলে এখানে মিড পয়েন্টটাই আমার জন্য কি হবে, বেস্ট এস্টিমেট হবে। সো মিড পয়েন্ট কত হবে? 8 লাখ এবং 14 লাখের মাঝখানে যে ভ্যালুটা আসবে এটা আমরা দুইটাকে সাম আপ করে 2 দিয়ে ডিভাইড করেও করতে পারি, আর ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি। 10 সেটা লাখ। হবে, হ্যাঁ 10 লাখ। সো সো সেটা আমার হচ্ছে কি 10 লাখই হচ্ছে নাকি 11 লাখ হচ্ছে? 11, সরি আমি 12 সাথে মিক্স করে বলছিলাম 14। 11 লাখ।
11 লাখ হচ্ছে আমার মিড পয়েন্ট, সো এটা আমি লাইবিলিটি হিসেবে রেকর্ড করব। ওকে, সো এখানে কোয়েশ্চেনটা ছিল এটাই যে হোয়াট অ্যামাউন্ট ইফ এনি শুড বি রিপোর্টেড অ্যাজ এ লাইবিলিটি ফর দিস ট্যাক্স ডিসপিউট অ্যাজ অফ December 31st, 2019। সো এখানে কোন অ্যামাউন্টের জন্য করব, বেস্ট এস্টিমেট ইউজ করে মিড পয়েন্টটাই আমার ওই অ্যামাউন্টের জন্য 11 লাখের জন্য আমরা কি লাইবিলিটি রিপোর্ট করব। অ্যাকচুয়ালটা কত হয়েছে সেটা আমার এখন দেখার বিষয় না, আমার আমাকে কোয়েশ্চেন করেছে যে অ্যাজ এ প্রভিশন আপনি যদি লাইবিলিটি রিপোর্ট করতে হয় আপনাকে, এই সিচুয়েশনে আপনি কত অ্যামাউন্টের জন্য, আপনি ডেফিনেটলি 11 লাখের জন্য করবেন। যখন অ্যাকচুয়ালটা হবে তখন এই 11 লাখটার জন্য আপনি কি তখন আপনি জার্নাল কি দিবেন, যখন আপনি পে করে দিবেন অ্যাকচুয়াল অ্যামাউন্টটা আপনি অলরেডি ক্রিয়েট করেছেন কত 11 লাখ লাইবিলিটি প্রভিশনটা ক্রিয়েট করেছেন না, তাহলে ওইটাকে ডেবিট করব, দেন ক্যাশ ক্রেডিট করব কত 12 লাখ। ডিফারেন্স অ্যামাউন্টটা কি করব, ডিফারেন্স অ্যামাউন্টটা কিন্তু আপনার ওই 1 লাখ যে ডিফারেন্স, 12 লাখ অ্যাকচুয়াল বাট আমি লাইবিলিটি রেখেছিলাম 1 লাখ, সো এই ডিফারেন্স অ্যামাউন্টটা আমার ওই এক্সপেন্স হিসেবে কিন্তু কি ডেবিট করবো, বিকজ এটা তো আমার জন্য একটা ওয়ারেন্টি, সরি এটা আমার জন্য একটা ট্যাক্স ডিসপিউট থেকে অ্যারাইজ করা একটা লাইবিলিটি, রাইট? আমরা যেমন ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি লাইবিলিটি ক্রেডিট কে কি করেছি, ওয়ারেন্টি লাইবিলিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট এন্ড হচ্ছে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট এভাবে করে করেছি না, সিমিলারলি। তো এখানে আপনার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালটা পে করছেন কিনা সেটা সেটা আমার অ্যান্সারে দেখাতে হবে না। এখানে আমার অ্যান্সার হচ্ছে মেইনলি এই যে 11 লাখ যে আমি রিপোর্ট করছি এটা কিভাবে করছি এবং এটার এগেইনস্টে আর্গুমেন্টটা কি, সেটাই হবে আমার অ্যান্সার। এখানে ওই পরবর্তীতে কি করতে হবে অ্যাকচুয়ালটা সেটা কিন্তু আমাকে এখানে চাই না। এম আই ক্লিয়ার? ইয়েস ম্যাম। বুঝতে পেরেছেন? ওকে, সো পরেরটা একটু দেখেন, পরেরটা একটু আমাকে বলেন যেটা কি হবে। On October 1, 2019, Holmgren Chemicals was identified as a Maharaf Mehzabin, কিছু বলবেন? মিস আমাদের আরেকটা ক্লাস 12টায় আছে। আচ্ছা, আমার শেষ এই জাস্ট এই দুইটা ট্রানজেকশন বলে আমার শেষ, তো আপনাদের অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিব আর কি, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। সো দেখেন দুই নাম্বার ট্রানজেকশনটা বলা হচ্ছে যে Holman Grain Chemical was identified as a potentially responsible party by its environmental regulatory agency, and Holman's management, along with its counsel, have concluded that it is probable that Holmgren will be responsible for damages, and a reasonable estimate of these damages 60 lakh. And Holmgren insurance policy of 90 lakh has deductible clause of 5 lakh. How should Holmgren Chemical report this information in its financial statement at December 31st, 2019? তো এখানে বলেছে যে একটা এনভায়রনমেন্টাল রেগুলেটরি এজেন্সির সাথে হোমগ্রেনের একটা কি হতে পারে ড্যামেজের জন্য একটা লাইবিলিটি অ্যারাইজ করতে পারে, সেটা রিজনেবলি এস্টিমেট করতে পেরেছে। সো ডেফিনেটলি আমরা এখানে কি করছি, প্রভিশন রিকগনাইজ করছি। 60 লাখের জন্য আমরা প্রভিশন রিকগনাইজ করছি। সো এটা আমার অ্যান্সার কিন্তু এইটুকু প্রোভাইড করলেই হয়ে যাবে। বাট এখানে একটা জিনিস নিয়ে আপনারা কনফিউজ হবেন, সেখানে বলেছে যে হোমল্যান্ডের হচ্ছে এই ড্যামেজের এগেনস্টে একটা ইন্স্যুরেন্স পলিসি আছে, যেখান থেকে তারা কি দেখে 90 লাখের একটা পলিসি আছে, যেখান থেকে তারা 5 লাখ টাকা হচ্ছে রিফান্ড পেতে পারে। সো এইটা আমাদের কনসার্ন না, এখানে আমাদের এটা কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে অ্যাজ পার এজ আইএফআরএস আমাদেরকে হচ্ছে কি করতে হবে, এই ক্ষেত্রে যেহেতু লস হওয়ার চান্সেস আছে সেক্ষেত্রে আমি লস 60 লাখের জন্য একটা প্রভিশন আমার ক্রিয়েট করতে হবে। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এন্ড এটার জন্য আপনি জাস্ট এক্সপ্লেইন করে বলবেন যে কেন 60,000, বিকজ এটা প্রবাবলি এস্টিমেট করেছে এন্ড হচ্ছে এই ড্যামেজটা হওয়ার চান্সেস পার্সেন্টেজটাও প্রবাবল। And lastly, দেখেন Sinobo Limited had a manufacturing plant in Darfur which was destroyed in civil war. It is not certain who will compensate Sinobo for this destruction, but Sinobo has been assured by governmental officials that it will receive a definite amount for this plant, and the amount of compensation will be less than the fair value of the plant but more than its book value. How should the compensation be reported in the financial statement? এখানে দেখেন, এখানে বলছে যে তার একটা সিভিল ওয়ারের কারণে তাদের হচ্ছে একটা ডিস্ট্রাকশন হয়েছে, বাট সেই ডিস্ট্রাকশনের জন্য কম্পেনসেশন পাবে সিনোবই। হ্যাঁ, এখন এই কম্পেনসেশনটা কে দিবে সেটা
আনসার্টেন, বাট সেটা যে পাবে সেটার একটা ডেফিনিট অ্যামাউন্ট যে একটা পাবে, কত অ্যামাউন্ট হবে সেটা শিওর না, বাট একটা একটা অ্যামাউন্ট পে করবে, যেটা আপনার হচ্ছে ফেয়ার ভ্যালু মার্কেট ভ্যালু থেকে হয়তো কম, বাট আপনার যে প্ল্যানটা ডিস্ট্রয় হয়েছে সেটা আর বুক ভ্যালু থেকে বেশি। ওকে, সো এক্ষেত্রে যে কম্পেনসেশনটা পাবে সেটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি হিসেবে রেকর্ড করবে? দেখেন এখানে অ্যামাউন্ট কিন্তু রিলায়েবলি এস্টিমেট করতে পারে নাই। এটা এক্ষেত্রে কিন্তু লাইবিলিটির বিষয় আসছে না, এক্ষেত্রে কিন্তু অ্যাসেটের বিষয় আসছে। আপনি কি এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন নাকি হচ্ছে কন্টিনজেন্ট অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন? ম্যাম অ্যাসেট হিসেবে। অ্যাসেট হিসেবে শিওর? ম্যাম এখানে তো বলছে ডেফিনিট অ্যামাউন্ট পাবে, তাহলে তো অ্যাসেটই হচ্ছে। এটা আপনি ডেফিনিট অ্যামাউন্ট পাবে, বাট অ্যামাউন্টটা কত সেটা কি রিজনেবল এস্টিমেট করা যাচ্ছে এখানে? যদি অ্যামাউন্টটা একেবারে সার্টেনলি আমরা যদি এখানে অ্যামাউন্টটাও বলতে পারতাম, তখন আমরা সেটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করতে পারতাম। আমরা এখানে তখন আর সেটা কন্টিনজেন্ট অ্যাসেট হইতো না। বাট এখানে কিন্তু অ্যামাউন্টটা কত হবে সেটা কিন্তু রিজনেবলি এস্টিমেট করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কন্টিনজেন্ট অ্যাসেট হবে, এবং এটাকে আমরা শুধুমাত্র ডিসক্লোজ করব, নোটসে ডিসক্লোজ করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে রেকর্ড করব না। বুঝতে পেরেছি? ইয়েস মিস। যদি এটা এমন হতো যেখানে সার্টেনলি অ্যামাউন্টটা বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারতাম কি এটা হচ্ছে অ্যাসেট হিসেবে রেকগনাইজ করবো। ওকে, সো যেহেতু আপনাদের আরেকটু ডিসকাস করতাম, বাট যেহেতু আপনাদের ক্লাস আছে, আপনারা অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নেই। অ্যান্ড হচ্ছে আপনাদের জন্য, আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স সবারটা দিয়ে দিব, যেহেতু এটা অনলাইন ক্লাস অ্যান্ড এক্সট্রা ক্লাস, সো অনেকের জয়েন করতে প্রবলেম হয়। বাট আপনাদের হচ্ছে যেই প্র্যাকটিস এক্সাম্পল গুলো দেখবেন এই সোফার আমরা যেগুলো ডিসকাস করেছি সেটার সাথে কানেক্টেড, আর একটু নোট ডাউন করে নেন এন্ড সবাইকে এটা ইনফর্ম করবেন। হ্যাঁ, এক্সারসাইজ 13-17 এটা আমি অলরেডি ডিসকাস করেছি। 13-17, থার্টিন 18, 13-20, 13-21, problem 13-5, 13-6, problem 13-6, problem 13-7, and problem 13-11. ম্যাম আবার একটু রিপিট করবেন? হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে লিখেন, প্রবলেম গুলো লিখেন, প্রবলেম 13, 5, 6, 7, 11, and এক্সারসাইজ থেকে লিখেন হচ্ছে 17, 18, 20, 17, 18, 20, 21. ওকে, সো একটু সবার সাথে শেয়ার করবেন এন্ড আপনারা নেক্সট ক্লাসে জয়েন করতে পারেন। আমি আপনাদের অ্যাটেন্ডেন্স সবারটা দিয়ে দিচ্ছি। ওকে, ম্যাম আমার গত দিনের অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয় নাই, টেক্সট করেছিলাম আপনাকে। আপনার আইডি কত?